আচ্ছা, তো গতকাল মোটামুটি আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, কিভাবে প্যান্থিয়ন সাইট থেকে একটা আপনার ফ্রিতে একটা সাইট নিয়ে প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছিল। তো কারো যদি কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমরা এটা ক্লাস শেষে এটা নিয়ে আলোচনা করব, যে কোথাও যদি আবার রিপিট করতে হয় বা কোনো কোনো একটা স্টেপে যদি গিয়ে প্রবলেম হয় দেন ওইটা আমরা ক্লাস শেষে আলোচনা করব। তো আজকে আমরা নতুন টপিকের দিকে মুভ করব, সেটা হচ্ছে গতদিন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক সম্পর্কে জানবো। সময় সুযোগ হলে আমরা এখান থেকে প্লাগইন ইনস্টল করব এবং দেখাচ্ছে আমাদের একটা পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টটা আসলে কি ধরনের কোয়ালিটিফুল হওয়া উচিত এবং দেখাচ্ছে পারফেক্ট একটা পোস্ট কিভাবে আমরা রেডি করব, এগুলো আপনাদেরকে আর কি দেখাবো আজকে। তো আপনাদেরকে যে বিষয়টা বলবো যে যদি আপনারা পিসিতে থাকেন এবং আমার সাথে যদি কাজ করা পসিবল হয় দেন আপনারা আমার সাথে সাথে কাজ করার চেষ্টা করেন, কারণ টেকনিক্যাল ইস্যুগুলো একই সাথে যদি প্র্যাকটিস করা হয় এখান থেকে যদি কোনো প্রবলেম আসে সেটা সাথে সাথে সলভ করে দেওয়া যাবে, প্লাস আপনাদের ওই বিষয়টা প্র্যাকটিস করার মাধ্যমে মনেও থাকবে অনেক বেশি। আচ্ছা, তো কতদিনে আমরা যে সাইটটা রেডি করেছিলাম আমাদের জন্য সেটাতে একটু লগ ইন করে নিই। আমার তো নামটাই মনে হয় যে একটু দেখতে হবে। আচ্ছা, আছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের সাইট। জাস্ট আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, একটা ডিফল্ট থিম এখানে চলে আসছে। তো এটা আসলে আমাদের কখনোই কাঙ্ক্ষিত না, আমরা এগুলো সবকিছু চেঞ্জ করবো ইনশাল্লাহ। আপনার সাইটটাতে আপনারা যখন লগ ইন করবেন এটা একটু দেখে নেন, অনেকেই আবার এটাতে গিয়ে আটকায় যায়, পারে না। যারা জানেন তারা তো জানেন। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেসে যখন লগ ইন করবেন তখন জাস্ট আপনাদের সাইটের যে ইউআরএলটা আছে এটা দিবেন /wp admin, আপনাদের সাইটের নেম /wp admin এন্টার দিবেন। আপনাদের সাথে সামনে ওয়ার্ডপ্রেসের লগ ইনের যে ড্যাশবোর্ডটা এটা চলে আসবে। পাসওয়ার্ডটা দেখি, পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো গতদিনে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পেয়েছিলাম, মানে আমাদের যেটুকু কাজ ছিল ওই কাজ, মানে ওয়ার্ডপ্রেসটা যদি সাকসেসফুলি ইনস্টল হয় তাহলে আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস এর এই ব্যাকএন্ডটা আমরা বা কন্ট্রোল প্যানেলটা আমরা দেখতে পাবো। আচ্ছা, এখানে অনেক অনেক অপশন আছে। তো আপনাদেরকে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে আপনারা যখন একটা সাইট লঞ্চ করবেন আপনারা আপনাদের সাইটটাকে গুগল ইন্ডেক্সিং থেকে ডিসকারেজ করে রাখবেন। সবাই রাখছেন ডিসকারেজ করে যা সাইটটা রেডি করছেন? জি স্যার, জি রাখছি। স্যার, রাখছি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, সোহেল বলেন। আমরা যারা ইনস্টাগ্রাম আইডি থেকে রিপ্লাই পাইছি তাদের ইউজার নেম গুলো দ্রুত মেসেঞ্জারে পাঠাই দিন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বায়ার কি নক দিছে? হ্যাঁ বায়ান। আচ্ছা, ঠিক আছে। সোহেল ভাই একটা যখনই আপনারা হচ্ছে সাইটটা লঞ্চ করবেন অবশ্যই ডিসকারেজ করে নেবেন। ডিসকারেজ করার যে সিস্টেমটা বা ডিসকারেজ করার যে পদ্ধতি সেটা আপনাদেরকে গতদিনে বলে দিয়েছি, যে সেটিংস থেকে গিয়ে জাস্ট রিডিংয়ে যাবেন। রিডিংয়ে আসার পর এখান থেকে আপনার সাইটটাকে ডিসকারেজ করে রাখবেন, কারণ প্রাথমিক অবস্থায় যদি আপনাদের সাইটটা যদি ইন্ডেক্স হয়ে যায় এরকম ব্ল্যাঙ্ক অবস্থায়, সেটা অবশ্যই আপনাদের সাইটের জন্য খুব একটা ভালোভাবে কাজ করবে না। আচ্ছা, জি স্যার, এটা যখন আমরা ক্রিয়েট করছি স্যার তখন এটা আসলে এই যে সার্চ ইনজিবিলিটি এটা অফ করে দিচ্ছে স্যার, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ঠিক আছে। এখানে আরো অনেক সেটিংস আছে, আরো অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা দেখবো, একটা একটা করে কথা বলবো। কি কি টুলস আছে, কি কি ধরনের সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। জেনারেল সেটিং আছে, রাইটিং সেটিংস, রিডিং সেটিং, ডিসকাশন, মিডিয়ান, এই কিছু সেটিংস আপনি করে রাখতে পারেন। পারমালিঙ্কস, তারপর হচ্ছে প্রাইভেসি। আচ্ছা, পেজের যে ক্যাশগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, আপাতত এই সেটিংসটাতে আমরা পরে যাই, একটু আমাদের সাইটটা একটু ভিজিট করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে আমাদের সাইটে একটা থিম ইনস্টল করা আছে, ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে। তো ডিফল্ট থিমটাতে যে বিষয়, যে এটা আসলে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর আমরা এই থিমটা কখনোই ইনস্টল করব না, বা আমরা এই থিমটা ইন ফিউচার তো অবশ্যই ইউজ করব না, কারণ এই থিমটাতে খুব একটা বেশি ফ্যাসিলিটি নাই। এখানে এটাকে ডিজাইন করতে বা দেখাচ্ছে এটাতে আমাদের কাঙ্ক্ষিত রূপ দিতে দেখাচ্ছে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই কারণে আমরা অবশ্যই আমাদের পছন্দ মতো একটা থিম প্রথমেই ইনস্টল করে নিব।
তো থিম ইনস্টল করার জন্য যে কাজটা আপনাদেরকে করতে হবে খুবই সহজ। অ্যাপিয়ারেন্সে যাবেন, এখান থেকে থিম অপশনটা আছে, এখানে যাবেন। আচ্ছা, থিমে আসার পর এখানে এই 2020 সিরিজের কিছু থিম এখানে দেওয়া আছে। এগুলো খুব একটা বেটার আমার কাছে মনে হয় না। আপনারা চাইলে এখান থেকে চুজ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে অ্যাড নিউ অপশন আছে, এখান থেকেও অ্যাড নিউ অপশনটা পাবেন। জাস্ট আমরা এখান থেকে অ্যাড নিউ অপশনটাতে যাব। এখানে আসার পর কোনটা আসলে ইনস্টল করা আছে, স্যার এটা ব্লগারের মতো আমরা আদারওয়াইজ কোনো জায়গা থেকে নিয়ে দিতে পারি না স্যার? আচ্ছা সেটা নিয়ে বলবো, বিস্তারিত বলছি, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস থেকে প্রচুর প্রচুর থিম আপনারা পাবেন। এখন এখানে দেখেন ফিচার্ড, পপুলার, লেটেস্ট, ফেভারিট দেখাচ্ছে, অনেক অনেক ফিল্টার এখানে আমাদেরকে এরা দেখাচ্ছে। কারণ বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কোন থিমটা নিব। এখানে আমাদের এই 2021টা ইনস্টল করা আছে। এছাড়া আরো প্রচুর থিম আছে, আপনারা এই থিমগুলো লাইভ প্রিভিউ দেখবেন। দেখার পর আপনাদের কাজের সাথে যেটা আপনাদের মনে হয় যে না এটা আমাদের সাইটের সাথে এই থিমটা খুব ভালো যাচ্ছে, বা দেখা যাচ্ছে এই ডিজাইনটা আমার কাছে বেটার মনে হচ্ছে, আপনারা সেই থিমটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, তো থিমের আরো কিছু বিষয় আছে, একটু আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে থিমগুলো ডাউনলোড করতে পারি। ওয়ার্ডপ্রেসের অনেক থিম আছে যেগুলো আমরা ডাউনলোড করতে পারি। আপনারা যদি জাস্ট লিখে সার্চ দেন WP ফ্রি থিমস, আচ্ছা প্রচুর থিম আপনারা এখান থেকে পাবেন, থিম ফরেস্ট থেকে পাবেন, প্রচুর থিম পাবেন। দেখা যাচ্ছে ক্র্যাক, অর্থাৎ এই যে থিমগুলো আছে এখানে কিন্তু থিম ফরেস্ট থেকে একটু দেখায় আপনাদেরকে। এখানে ফ্রিতে যে থিমগুলো আপনাকে দিচ্ছে, অর্থাৎ WP ফ্রি থিম যেগুলো, এগুলো আপনাকে এখান থেকে যেটা আপনি পাবেন সেটা অলরেডি আপনার এইখানেই দেওয়া আছে। আর অনেক থিম আছে যেগুলো আসলে প্রিমিয়াম থিম, কিন্তু আসলে সেগুলো ক্র্যাক করা। তো যখনই ক্র্যাক করতে হয় একটা থিমকে, যখনই কোনো মানে হ্যাকার বা দেখা যাচ্ছে যদি কোনো এক্সপার্ট বা ডেভেলপার যখন একটা প্রিমিয়াম থিমকে ক্র্যাক করে, তখন ওই থিমটাতে তাকে কিছু জেসন কোড বা দেখা যাচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট তাকে ইনজেক্ট করতে হয়। তো এই কোডগুলোর থ্রুতে যখন সে আপনার এই থিমটাকে প্রিমিয়াম থেকে ফ্রিতে আপনাকে দেয়, তো তার আসলে লাভটা কি? অনেকেই বলতে পারেন যে তার ওয়েবসাইট থেকে বা তার সাইট থেকে আমরা ডাউনলোড করছি, ভিজিটর যাচ্ছে, এটা একটা লাভ। এটা অবশ্যই একটা লাভ, কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে। যে ডেভেলপারের কাছ থেকে বা যিনি আসলে থিমটা আপনাকে ফ্রিতে প্রোভাইড করছে, উনি চাইলে আপনার সাইটটাতে অ্যাক্সেস নিতে পারবে। মানে যদি তার কোডিং এর এতটুকু দক্ষতা থাকে বা দেখাচ্ছে তার যদি ওইখানে কোনো ডিএনএস কোড যদি ইনজেক্ট করা থাকে, তাহলে কি হবে যে আপনার সাইটটাতে সে খুব সহজে অ্যাক্সেস নিতে পারবে। তো এই কারণে প্রাথমিক অবস্থায় যেটা আপনাদেরকে সাজেস্ট করব, প্রাথমিক না সকল অবস্থাতেই যেটা সাজেস্ট করব, যে আপনারা কখনোই এরকম ডাউনলোড করা থিম আপনাদের সাইটে ইনস্টল করবেন না। এখন আপাতত আমরা তো এটাকে জাস্ট এখান থেকে দেখছি, মানে অর্থাৎ প্যান্থিয়ন সাইট থেকে আমরা একটা ফ্রিতে একটা সাব ডোমেন নিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখছি। কিন্তু যখন আপনি প্রিমিয়াম কোনো আপনার ডোমেন হোস্টিং থাকবে, সেগুলোতে যখন আপনি কোনো এরকম ক্র্যাক থিম ইনস্টল করবেন, তখন আপনার সাইটটাতে তারা চাইলে অ্যাক্সেস নিতে পারে, এরকম একটা পসিবিলিটি আছে, অর্থাৎ সাইটটা হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এই কারণে কখনোই ডাউনলোড করা থিম আপনারা ইউজ করবেন না। এটা প্র্যাকটিস করার পারপাজেই হোক অথবা অন্য কোনো পারপাজেই হোক, আপনি এটা এই ডাউনলোড করা থিমটা কখনো ইনস্টল করবেন না। এরপর যে বিষয়টা, যদি তারপরও আপনি যদি কোনো প্রিমিয়াম থিম যদি আপনি এখান থেকে মানে কিনে নেন আর কি, থিম ফরেস্ট থেকে বা দেখাচ্ছে অন্যান্য কোনো ডেভেলপারের কাছ থেকে, আপনি যদি প্রিমিয়াম থিমটা যদি কিনে নেন, দেন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপলোড থিমে গিয়ে এখান থেকে ফাইলটা চুজ করে দিবেন। ফাইলটা চুজ করে দেন এখান থেকে জাস্ট ইনস্টল করে দিবেন, তাহলে ওই থিমটা অ্যাড হয়ে যাবে। আর ফ্রি থিমের ক্ষেত্রেও বা দেখা যাচ্ছে এই ফ্রি থিমগুলো না ইউজ করাই বেটার, কারণ আপনার সাইটটা হ্যাক হয়ে যেতে পারে। বিষয়টা ক্লিয়ার, আহসান? স্যার আমাদের হচ্ছে যখন ওই যে হু ডট ইজ থেকে যখন আমরা সাইটের হচ্ছে ইনফরমেশন দেখি স্যার, তো ওখানে তো হচ্ছে ডিএনএস কিছু আইপি দেখায়, তাহলে কি স্যার যারা মূলত ওই যে যে থিম গুলো ইউজ করতেছে এটারই তখন আইপি দেখায় এরকম? না, ওইটা আইপি দেখায় না। আচ্ছা, ওই আইপিটা দেখায় না, যেটা হচ্ছে আপনাদের ওই আপনাদের হচ্ছে ওখানে কিছু হিডেন কোড থাকে।
কারণ একটা বিষয় কি যে যখন আপনারা ক্র্যাক করবেন, হতে পারে যেটা যে কোনো সফটওয়্যার বা দেখা যাচ্ছে কোনো থিম বা যে কোনো কিছু প্রিমিয়াম বিষয়কে যখনই আপনি ক্র্যাক করবেন, তখনই ওখানে আপনাকে কিছু কোড ইনজেক্ট করতে হবে। তো যারা আসলে খুব ভালো মানের ডেভেলপার তারাই আসলে এই কাজগুলো করতে পারে, এবং তারা এরকম কোড যে ওখানে ইনজেক্ট করে দিয়ে রাখে নাই, এটার কোনো গ্যারান্টি নাই। তো তারা আপনার সাইটটাতে অ্যাক্সেস নেওয়ার মতো ওইখানে ক্যাপাসিটি করে রাখতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, না বুঝতে পারছি। ঠিক আছে। তো যদি আপনার কাছে প্রিমিয়াম থিম থাকে তাহলে জাস্ট এখান থেকে আপলোড থিম থেকে এখানে ফাইলটা চুজ করে দিবেন, দিয়ে জাস্ট ইনস্টল করবেন, তাহলে ওই থিমটা ইনস্টল হয়ে যাবে। আর যদি প্রিমিয়াম না থাকে তাহলে অবশ্যই এই যে ওয়ার্ডপ্রেস মানে থেকে, স্যার হচ্ছে ব্লগারের যে সিস্টেমে আমরা করতাম সেম সিস্টেমে করবো, তাই তো? হ্যাঁ ওই সিস্টেমে করবেন, জাস্ট ইনস্টল করে দিবেন। না এখানে একটু সিস্টেমটা আরো একটু বেটার আর কি। ওখানে তো আসলে আপনাদেরকে কোড আপলোড দিতে হতো, ওই যে আপনার ওই কোডগুলো কপি জি করে স্যার, নিয়ে, কোডটা কপি করে এসে দিতে হতো। হ্যাঁ। আর এখানে হচ্ছে জাস্ট আপনি ওই থিমটাকে ইনস্টল করে দিবেন, ওই ফাইলটাকে এক্সএমএল ফাইলটাকে এখানে দিয়ে দিবেন, দেখবেন যে থিমটা ইনস্টল হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো প্রাথমিক অবস্থায় প্রিমিয়াম থিম আপাতত আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন, আদারওয়াইজ নেওয়ার প্রয়োজন নেই। আর যে কাজটা করবেন যে এখান থেকে ওয়ার্ডপ্রেসেই প্রচুর থিম আছে, দেখেন এখানে প্রায় পপুলার 4000টার মতো থিম এখানে আছে। এগুলো চাইলে আপনি প্রিভিউ করে দেখতে পারেন এবং দেখা যাচ্ছে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে থিমটা এটা আপনি নিয়ে নিতে পারেন। প্রচুর থিম আছে এবং দেখা যাচ্ছে যে আপনার কাজের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ হয় আপনি সেটা নিয়ে নেবেন। তো প্র্যাকটিস করার পারপাজে আমি একটা থিম সবাইকে মোটামুটি সাজেস্ট করি বা দেখাই, সেটার নাম হচ্ছে যে কালার মার্ক। আচ্ছা, এই থিমটাতে একটা সুবিধা কি যে এখানে বেশ কিছু উইজেট এবং দেখা যাচ্ছে এখানে আসলে কাজ করার মতো ইন্টারফেসটা অনেক বেটার। বা দেখা যাচ্ছে এখানে আপনি বেসিক একটা সাইট যদি লঞ্চ করতে চান বা দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস যদি প্র্যাকটিস করতে চান, এখানে মোটামুটি যাবতীয় সব ধরনের ফাংশনালিটি আছে। এই কারণে আসলে আমি এই থিমটা সবাইকে প্র্যাকটিস করার জন্য সাজেস্ট করি। বা দেখা যাচ্ছে এখানে অনেক ফাংশনালিটি আছে যেটা অন্য থিমে নাই। তো দেখা যাচ্ছে অন্য থিম যদি আপনি ইনস্টল করেন ওটা প্র্যাকটিস করতে পারবেন না, ওইটা সম্পর্কে আপনার অজানা থেকে যেতে পারে। এই কারণে আমি জাস্ট এই কালার মার্ক থিমটা সবাইকে সাজেস্ট করি। আমি বলতে এটাই ইনস্টল করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো থিম যে কোনো সময় ইনস্টল করতে পারেন। তো এটা জাস্ট ইনস্টল হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে লাইভ প্রিভিউ দেখতে পারি অথবা অ্যাক্টিভেট করে দিতে পারি। এখান থেকে লাইভ প্রিভিউ যদি দেখি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাইভ প্রিভিউ। আপনারা চাইলে আপনাদের থিমটাকে এভাবে সাজাতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এটা একটা লাইভ প্রিভিউ দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, বেটার মনে হয়, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে আপনি অ্যাডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এখানে অ্যাড দেখাতে পারেন, আরও অন্যান্য জায়গায় আপনি অ্যাডগুলোকে শো করতে পারবেন। তো এটা মোটামুটি আমার কাছে একটা বেটার থিম মনে হয়েছে প্র্যাকটিস করার জন্য। এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে এবং দেখা যাচ্ছে আপনি চাইলে যে কোনো বিষয় যে কোনো পার্টিকুলার এখান থেকে সেকশন আপনি এডিট করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তবে তো দেখার দরকার নেই, আমি জাস্ট অ্যাক্টিভ করে দিই থিমটাকে। আচ্ছা, থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমাদের সাইটে যদি আমরা লোড দিই দেখি, আচ্ছা দেখেন আমাদের সাইটের থিমটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে ধরনের লাইভ প্রিভিউ দেখলাম আসলে আমাদের সাইটটা কিন্তু এরকম দেখা যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের সাইটে কোনো স্যার, কন্টেন্ট নাই। কন্টেন্টগুলো আমাদের প্রোভাইড করা নাই এই জন্য। হ্যাঁ, এখানে কোনো কন্টেন্ট বা কোনো সেকশন সুন্দরভাবে ডিজাইন করা নাই। তো আমরা এগুলো আস্তে আস্তে ডিজাইন করব এবং দেখবো যে এগুলো আসলে কিভাবে আমরা মানে ঠিকঠাক ভাবে রাখতে পারি। আচ্ছা, তো থিম ইনস্টল করতে পারবেন সবাই? জি স্যার, পারবো। খুবই ইজি প্রসেস, জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, থিম থেকে আপনারা আপনাদের পছন্দের যে থিম আছে সেগুলো আপনারা ইনস্টল করে নেবেন। এখানে প্রচুর থিম আছে, পপুলার, রিসেন্ট, তারপর হচ্ছে দেখা যাচ্ছে আরো অনেক থিম, প্রায় 4000টার মতো থিম এখানে আছে।
আপনারা এদের মধ্যে থেকে নিজেদের পছন্দের থিম খুঁজে বের করে দিবেন। ওকে স্যার। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে, আচ্ছা থিমটাকে আসলে আমরা কাস্টমাইজ করব কিভাবে। থিমটা কাস্টমাইজ করার বেশ কিছু অপশন আছে। এখানে দেখেন কাস্টমাইজ একটা অপশন আছে, যে অ্যাপিয়ারেন্স থিম কাস্টমাইজ। আমরা যদি কাস্টমাইজে যাই, এখানে এই ওয়ার্ডপ্রেসের সিএমএসটা খুবই ইজি এবং দেখাচ্ছে। আপনারা এখানে জাস্ট যদি এগুলো দেখেন যে আপনি কোথায় কি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা কোথায় কি এডিট করতে পারবেন, যদি এগুলো নিয়ে আপনারা 2-1 দিন একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এই কারণেই আসলে ওয়ার্ডপ্রেসটা এত বেশি পপুলার। দেখেন আপনারা চাইলে আপনাদের থিমটাকে, এই যে আপনার থিমের যে নেমটা, এটা চেঞ্জ করতে পারবেন। দেন এইখানে যে ড্যাশ, আপনাদের যে ন্যাভ বার, যেটা ন্যাভিগেশন বার যেটা আছে, এটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে যে উইজেটগুলো আছে এগুলো এডিট করতে পারবেন। তারপর হচ্ছে এই দুইটাই, মানে প্রত্যেকটা সেকশনকে আপনি আলাদা আলাদাভাবে এডিট করতে পারবেন। এখানে অ্যাবাউট আস সেকশন, তারপর হচ্ছে ইউজফুল লিঙ্কস, আপনি চাইলে প্রত্যেকটা সেকশনকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। স্যার এখানে যে এডিট আইকন গুলো দেখাচ্ছে স্যার, এখানে জাস্ট ক্লিক করেই তো আমরা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ না অন্য অবশ্যই, কোনো এই যে ভাবে? আমি তো ক্লিক করলাম, দেখেন এখানে এডিট অপশনটা চলে আসলো। এই যে দেখেন অ্যাবাউট সেকশনটাতে ক্লিক করলাম, দেখেন এখানে চেঞ্জ করার অপশন চলে আসলো। চলে আসছে আপনি চাইলে এখানে, স্যার। এখানে আপনার এখানে হচ্ছে তো কোডিং দেখতে পাচ্ছি স্যার। এই যে দেখেন এখানে টেক্সট আছে। স্যার নিচে যে কন্টেন্টের মধ্যে কোডিংটা আছে, এডিট করবো কোন জায়গায় স্যার? এই কন্টেন্টের মধ্যে? আপনি দুই জায়গাতে এডিট করতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে করতে আচ্ছা পারবেন এখানেও করতে পারবেন। তবে এখানে এডিট করাটাই বেটার, কারণ দেখা যাচ্ছে তখন আপনার এখানে একদম, মানে কোডিং এর এখানে কি হয় যে আপনি ফাংশনালিটি বেশি পান। আপনি এখানে চাইলে লিংক অ্যাড করতে পারবেন, বা দেখা যাচ্ছে টেক্সট, হেডিং, দেখা যাচ্ছে প্যারাগ্রাফ, সবকিছু এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এটা একটা সুবিধা। আচ্ছা, এডিট করার পর জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। তারপর তো কাস্টমাইজে যাচ্ছে না, কাস্টমাইজ একটু পরে যাব। তো আমাদেরকে আসলে বেসিক কিছু পেজ ক্রিয়েট করে নিতে হবে। এখানে পেজ ক্রিয়েট করাটা একটু জরুরি, কারণটা হচ্ছে আমাদের এই সাইটটা এখন আসলে দেখতে মানে কিছুই নাই, একদম শূন্য শূন্য লাগতেছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বেসিক কিছু পেজ আমাদের প্রত্যেকটা সাইটের জন্যই ক্রিয়েট করে নিতে হয়। আমরা সেই পেজগুলো একটু ক্রিয়েট করে নেব। যেমন ধরেন যে অ্যাবাউট পেজটা, আপনারা যে ওয়েবসাইটে যান না কেন দেখবেন যে একটা অ্যাবাউট সেকশন সেই ওয়েবসাইটটাতে আছে। তারপর দেখবেন যে কন্টেন্ট সেকশনটা, অর্থাৎ সরি কন্টেন্ট না, কন্ট্যাক্ট সেকশন যেটা, অর্থাৎ কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটেই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। তো আমাদের ওয়েবসাইটে আসলে কিছুই নাই। তো অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, তারপর হচ্ছে এই ধরনের পেজগুলো দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু থাকে। খেয়াল করে দেখছেন আপনারা? জি স্যার, দেখছি। আচ্ছা, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে নতুন পেজ কিভাবে ক্রিয়েট করবেন। তো প্রথমে যে এখানে দেখেন অপশনটা অলরেডি সামনে দেওয়া আছে। আপনি এখানে চাইলে অল পেজেস, এখানে দেখি যে কি কি পেজ আছে আমাদের এই সাইটটাতে। আচ্ছা, প্রাইভেসি পলিসি, আচ্ছা সিম্পল পেজ, সিম্পল পেজটা পাবলিশ করা আছে, আর প্রাইভেসি পলিসি যেটা, এটাকে ড্রাফট করা আছে। তো আমরা জাস্ট এটা দেখি যে প্রাইভেসি পলিসিতে কি বলা আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি এবং কমেন্টস মিডিয়া, ঠিক আছে, অনেক কিছু এখানে বলা আছে যে আপনার কি কি, মানে কোড সেকশনে কমেন্টস এর ক্ষেত্রে কি কি প্রাইভেসি, মিডিয়ার ক্ষেত্রে কি প্রাইভেসি, কুকিজের ক্ষেত্রে, তারপর হচ্ছে এমবেডেড কন্টেন্ট ফ্রম আদার ওয়েবসাইট, অর্থাৎ অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি এমবেডেড কন্টেন্ট নিতে পারবেন কিনা, সেগুলোর হচ্ছে এখানে টার্মস এন্ড কন্ডিশন এখানে বলা আছে। তো এটা আমি আপাতত এডিট করছি না, আপনারা আপনাদের মতো করে টার্মস এন্ড কন্ডিশন সাজাবেন এবং এখান থেকে আপনারা একটা গাইডলাইন পাচ্ছেন যে প্রাইভেসি পলিসিতে বলছে যে হু উই আর। এখন এখানে আপনাদের সম্পর্কে কিছু লিখলেন, কমেন্ট সেকশনে আসলে কি কি কমেন্ট আপনি করতে পারবেন, কি কমেন্ট করতে পারবেন না, কমেন্টের যে কমিউনিটি গাইডলাইন রুল আছে সেগুলো মানতে হবে কিনা, এগুলো এখানে আপনি ডিটেলস বলে দেবেন। মিডিয়া সেকশনের ক্ষেত্রে যে আপনার মিডিয়াগুলো আসলে কেউ এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে কিনা, এগুলো কি কপিরাইট ইস্যু আছে কিনা, এগুলো আপনি এখানে বলে দিতে পারেন। কুকিজের ক্ষেত্রে আপনি আসলে তাদের কুকিজে আপনি হচ্ছে আপনার এই সাইটটাকে স্টোর করছেন কিনা, বা এখানে তাদের ইনফরমেশনগুলো স্টোর করছেন কিনা, এটা আপনি এখানে অবশ্যই বলে দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়,
কারণ আপনারা অনেকেই দেখেন যে বিভিন্ন সাইটে গেলেই আপনাদেরকে নোটিফিকেশন দেয় যে কুকিজ, এখানে হচ্ছে কুকিজ আছে, আপনি অ্যাকসেপ্ট করবেন না ডিক্লাইন করবেন। এরকম কি পাইছেন কখনো? জি স্যার, অনেক পাইছি স্যার। অনেক সাইটে এটা পাওয়া যায়। তো এই কুকিজ প্রাইভেসি বা কুকিজের যে পলিসি, এটা হচ্ছে অবশ্যই যারা হচ্ছে আমাদের ভিজিটর আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় যে আমরা এখানে কুকিজ স্টোর করতেছি। তাছাড়া এটা তারা ক্লেম করতে পারে যে আপনি তাদের অনুমতি ছাড়াই তাদের ইনফরমেশনগুলো কুকিজে স্টোর করে রাখছেন। তো এটা হচ্ছে একটা বিষয়। তো অনেক ওয়েবসাইট যারা মানে খুবই ভালো মানের ওয়েবসাইট, তারা যেহেতু কুকিজ স্টোর করতে চায়, তারা হচ্ছে ক্লায়েন্টদের কাছ থেকে বা দেখা যায় তাদের ভিজিটরদের কাছ থেকে এটা পারমিশন নিয়ে নেয়। আচ্ছা, এখানে সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো বলা আছে। এমবেডেড কন্টেন্ট ফ্রম আদার ওয়েবসাইট, কেউ যদি আপনার সাইটটা থেকে যদি কেউ এমবেডেড কন্টেন্ট দিতে চায়, দেখবেন যে অনেক সময় কি হয় যে মানে একটা উইন্ডোতে দেখবেন যে এক জায়গায় একটা ভিডিও শো করতেছে, বা আপনার ওয়েবসাইটের একটা মানে আর্টিকেলের একটা জায়গায় একটা ভিডিও শো করতেছে। এগুলো হচ্ছে এমবেডেড কন্টেন্ট। অন্যদের কাছ থেকে এই কন্টেন্টগুলো নিয়ে আপনারা হচ্ছে আপনাদের সাইটে শো করতে পারেন। সেক্ষেত্রে স্যার কোনো কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম হয় না স্যার? তাদেরকে অবশ্যই ওখানে ক্রেডিট দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যেগুলো আপনার হচ্ছে ইউজ করার জন্য কপিরাইট ক্লেম মানে করে নাই, বা আপনার ইউটিউবের বা দেখা যাচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড যারা দিয়ে রাখে নাই, তাহলে আপনাকে ইউজ করার পারমিশন যারা দিচ্ছে সেগুলো ইউজ করতে হবে আর কি। অথবা আপনার নিজেরই একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের ভিডিওটা আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি তখন এমবেডেড কন্টেন্ট রাখতে পারবেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি বলছি যে কাদের সাথে ডেটাগুলো শেয়ার করে সেটার একটা পলিসি অবশ্যই থাকতে হবে। কতদিন তাদের ডাটাগুলো আপনারা স্টোর করে রাখেন সেটার একটা এখানে অবশ্যই বিস্তারিত থাকতে হবে। আচ্ছা, আরো ডেটা সম্পর্কে আরো অনেক কিছু বলছে তারা এখানে। তারপর বলছে সেন্টিউর ডাটা। আচ্ছা, এইগুলো আসলে একটু বলতে হয়, কারণ কি এগুলো হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা দেখা যাচ্ছে গাইডলাইনের মধ্যে পড়ে, যে আপনি যে কুকিজগুলো স্টোর করছেন, এখানে যে ডেটাগুলো পাচ্ছেন, সেই ডেটাগুলো আসলে কিভাবে আপনি ইউজ করছেন বা কাকে দিচ্ছেন কাকে দিচ্ছেন না, এই বিষয়গুলো আপনি এখান থেকে সুন্দরভাবে এডিট করে দিতে পারবেন। এগুলো আপনারা নিজেদের মতো করে সাজাবেন, এবং দেখা যাচ্ছে আপনাদের প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু নিজস্ব টার্মস এন্ড কন্ডিশন এবং পলিসি থাকে। আচ্ছা, এটা যেহেতু ড্রাফট করা আছে, আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমাদের পেজটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেল, স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি যে পেজটা, এটা দেখেন পুরো প্রাইভেসি পলিসি বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কি কি রুলস গাইডলাইন আছে সেগুলো এখানে শো করছে। আপনারা অবশ্যই নিজেদের মতো করে এটাকে এডিট করে নেবেন। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পেজ। জি আহসান বলেন। স্যার, নতুন করে যখন এখানে কোনো পেজ অ্যাড করব সেক্ষেত্রে কিভাবে করতে পারি? আচ্ছা, সেটা তো দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে। এটা জাস্ট ড্রাফট করা ছিল, আমি আপনাদেরকে এডিট করে দেখালাম। আচ্ছা, এটা তো পাবলিশ করে দিলাম। এখন জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসে ব্যাক করি। করার পর এখানে দেখেন পেজের এখানে অল পেজ এবং অ্যাড নিউ এইরকম একটা অপশন আছে, এইখানেও অ্যাড নিউ একটা অপশন আছে। আমরা যদি পেজেসে আসি, এখান থেকে যে অ্যাড নিউ অপশনটা আছে, অথবা আপনি যদি এখানে হোভার করেন দেখবেন যে এখানেও অ্যাড নিউ অপশনটা আছে। তো অ্যাড নিউ ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে পেজের টাইটেলটা দিবেন, আপনাদের পেজের টাইটেল দিবেন কন্টাক্ট আস। যেহেতু প্রত্যেকটা ওয়েবসাইট একটা করে কন্টাক্ট আস পেজ অবশ্যই প্রয়োজন বা দেখা যাচ্ছে এখানে থাকাটা জরুরি, তো আপনারা এখানে কন্টাক্ট আস পেজের যে ডিটেলসগুলো আছে আপনাদের সাথে যেভাবে তারা কন্ট্যাক্ট করতে পারে, মেইল, ফোন নাম্বার, আপনাদের ফিজিক্যাল লোকেশন, আপনাদের অফিসের যদি বা আপনাদের স্টোরের যদি ফিজিক্যাল লোকেশন থাকে সেগুলো এখানে দিয়ে দিবেন। একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে ফর্ম ইউজ করতে পারেন। আপনারা অলরেডি জানেন যে কন্টাক্ট আসার সময় দেখবেন যে অনেক জায়গায় আপনারা দেখছেন যে ওখানে একটা ফর্ম থাকে, ওখানে মেইল অ্যাড্রেস এবং দেখা যাচ্ছে আপনার মেসেজটা দিয়ে জাস্ট সেন্ড মেসেজ, এটা আপনারা করে কিন্তু ওখান থেকে মেসেজ সেন্ড করতে পারেন। আপনাদের ব্লগারের যে সাইটটা আপনাদের রেডি করা আছে, অর্থাৎ আপনাদের পোর্টফোলিও হিসেবে, সেখানে কিন্তু কন্টাক্ট আস সেকশনে কিন্তু একটা ফর্ম অ্যাড করা আছে, মনে আছে আপনাদের?
কন্টাক্ট পেজের বিষয়টা মনে নাই আপনাদের? দেখেন এখানে তাদের যাবতীয় ইনফরমেশন এবং ফোন নাম্বার, তাদের লোকেশন সবকিছু এখানে দেওয়া আছে। আপাতত আমি অত কিছুতে যাচ্ছি না। আচ্ছা, তো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। জাস্ট একটা ডেমো কন্ট্যাক্ট পেজ আমি এখান থেকে রেডি করলাম। করার পর জাস্ট এখান থেকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে এটাকে জাস্ট পাবলিশ করে দিবেন। তো এখানে পেজের যে টাইটেলটা এটাই বেশি ছোট হয়ে গেছে আর কি। ঠিক আছে, এভাবে সুন্দরভাবে আপনাদের কন্ট্যাক্ট পেজ ডিজাইন করবেন, করার পর জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। আচ্ছা, এখন দেখি যে আমাদের কন্ট্যাক্ট পেজটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজটা চলে আসছে। এখন আপনারা এইভাবে চাইলে মাল্টিপল পেজ আপনারা অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে অ্যাড নিউতে যাবেন, বা দেখা যাচ্ছে যে পেজ অপশন থেকে এখানে অ্যাড নিউ অপশন আছে, এখান থেকে জাস্ট আপনারা চাইলে মাল্টিপল পেজ আপনারা আপনাদের মতো করে ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই পেজগুলো আপনারা একটু ক্রিয়েট করে নেবেন যাতে আপনাদের সাইটে দেখতে একটু বেটার মনে হয়। কারণ এখন দেখেন আমাদের সাইটে একটা লুক আসা শুরু হয়ে গেছে অলরেডি। এখানে দেখেন আমরা ন্যাভ বারে বা আমাদের যে মেনু বার, সেখানে অলরেডি আমরা 3টা সেকশন বা 3টা পেজ আমরা অ্যাড করে দিয়েছি। স্যার পেজগুলোকে কিভাবে সাজাইতে পারি স্যার? যেমন এই যে কন্ট্রাক্টর সামনে আসছে, প্রাইভেসি পলিসি একটু পিছনে আসছে, আচ্ছা, এগুলা মানে মুভিং করতে কি পারবো স্যার? আচ্ছা, এটার অর্ডারটা মানে এটা আগে পিছিয়ে নেবেন, এটাই তো? জি স্যার। আচ্ছা, এগুলো দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে আপনি তো পেজ অ্যাড করে রাখছেন, কিন্তু আমাদের কি বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কি এখানে এই পেজগুলো দেখতে পাই বেশিরভাগ, নাকি তাদের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো দেখতে পাই বলেন তো? তাদের ক্যাটাগরি গুলো দেখতে পারি স্যার। হ্যাঁ, আমরা আসলে যখন এইটাকে ডিজাইন করব, যখন এটাকে সাজাবো, তখন এই ক্যাটাগরি ওয়াইজ আমাদের সাইটটাকে আমরা সাজানোর চেষ্টা করব। কারণটা কি, ক্যাটাগরি যদি আমাদের এখানে উল্লেখ করা থাকে তাহলে দেখা যাচ্ছে যে এখানে ভিজিটরদের অ্যাট্রাকশনটা বাড়ে। কারণ অনেক ভিজিটর আছে যারা এসে আমাদের এই অ্যাবাউট পেজ বা দেখা যাচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বা প্রাইভেসি পলিসি, এটা তারা পড়তেই চাইবে না। আপনি কি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তাদের প্রাইভেসি পলিসি পড়েন, পড়ে দেখেন যে তারা কি বলছে? কখনোই না। না স্যার, ওসব দেখা হয় না। কিন্তু এই প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্ট পেজ বা অ্যাবাউট সেকশন, এটা আসলে থাকতে হয়। এটা একটা গাইডলাইন বা এটা একটা রুলস। তো আমরা আসলে এইভাবে আমাদের সাইটটাকে সাজাবো না। যেগুলো আসলে আমাদের মেইন টপিক বা দেখা যাচ্ছে আমাদের যেগুলো মূল বিষয়, আমরা সেই অনুযায়ী আমাদের সাইটটাকে সাজাবো। তো চলেন, যেহেতু এটার কথায় আসছে ন্যাভিগেশন বার, এটাকে এডিট করি। এটাকে এডিট করে দেখা যায় এটা কিভাবে আসলে এডিট করা যায়। আচ্ছা, তো এটাকে এডিট করার জন্য আগে আমাদের কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। ক্যাটাগরিটা কিভাবে ক্রিয়েট করা যায়, জাস্ট আপনারা এখান থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন পোস্ট অপশন আছে। পোস্ট অপশনে এখানে অল পোস্ট, অ্যাড নিউ এবং ক্যাটাগরিজ অপশনটা আছে। আমরা এখান থেকে বেশ কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করব এবং সেই ক্যাটাগরি ওয়াইজ বা দেখা যাচ্ছে সেই ক্যাটাগরিগুলোকে আমরা আমাদের মেনু বারে বা নেভিগেশন বারে সাজাবো আর কি। জাস্ট ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরি নেমটা দিবেন। এখানে আসলে কি ক্যাটাগরি, তো ধরেন আমি আসলে ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড একটা সাইট আমি লঞ্চ করছি, বা দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে এই ধরনের একটা সাইট আমি লঞ্চ করতে চাচ্ছি। তো জাস্ট আমার এখানে বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে, তো আমি সার্ভিসগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজাবো। তো ধরেন একটা সার্ভিস হতে পারে এসইও সার্ভিস। এখানে স্ল্যাগটা আপাতত দিচ্ছি না, স্ল্যাগটা পরে দিয়ে দেবো। এটা অটোমেটিক তৈরি হয়ে যাওয়ার পর আমরা এটা স্ল্যাগ দিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি স্ল্যাগটা দিয়ে রাখলাম এসইও, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এই প্যারেন্ট ক্যাটাগরি এটাতে পরে যাচ্ছি। এখন এই ক্যাটাগরির একটা ডেসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, ডেসক্রিপশনটা আপাতত একটু কপি করে নিই। আচ্ছা, একটু এক সেকেন্ড। ক্যাটাগরিটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, তো জাস্ট এখান থেকে ডেসক্রিপশন আমি একটু
কপি করে নিলাম। আপনারা অবশ্যই ডেসক্রিপশনগুলো নিজের মতো করে লিখবেন এবং এই ডেসক্রিপশনগুলোতে সুন্দরভাবে কিওয়ার্ড প্লেস করতে হবে আপনাদেরকে। আচ্ছা, ক্যাটাগরি নেম এসইও, স্ল্যাগ দিলাম এসইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জাস্ট এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ডেসক্রিপশনটা আপনারা অবশ্যই নিজেদের মতো করে সুন্দরভাবে প্রোভাইড করবেন এবং এখানে আপনারা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডগুলোকে প্লেস করার চেষ্টা করবেন। আচ্ছা, ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। এখানে একটা কি যেন একটা আছে আনক্যাটাগরাইজ, এটা ডিফল্ট হিসেবে ছিল, আমরা এটা রাখছি না। এটা দেখি আনক্যাটাগরাইজটা কি। ও আচ্ছা, আনক্যাটাগরাইজটা যেটা হচ্ছে যে এখানে আপনি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন বা আপনি কোনো পোস্টে যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দেন, সেটা এই ধরনের আনক্যাটাগরাইজডে চলে যাবে। আচ্ছা, তো এটা থাক আপাতত, পরবর্তীতে এটা আমরা এডিট করলে করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে আরো কিছু ক্যাটাগরি অ্যাড করব। একটা করলাম এসইও, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএসএম, সরি এসএমএম। আচ্ছা, এটাই প্যারেন্ট মানে এটাই প্যারেন্ট ক্যাটাগরি, এটা নিজে আর অন্য কোনো প্যারেন্ট ক্যাটাগরিতে এটা রাখছি না। আচ্ছা, প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি এগুলো নিয়ে একটু পরে বলছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা দুই একটা ক্যাটাগরির নাম সাজেস্ট করতে পারেন যেগুলো আসলে ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি। দু একটা ক্যাটাগরির নাম বলেন দেখি কি অবস্থা আপনাদের। আচ্ছা, কারো মাথায় আসছে না? স্যার আমাদের হচ্ছে বিটুবি লিড জেনারেশন দিতে পারি, ডাটা এন্ট্রি দিতে পারি। আচ্ছা, ডেটা এন্ট্রি দিয়ে একটা। ডেটা এন্ট্রি, আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কখনোই কপি করবেন না, এটা আপনারা নিজেদের মতো করে নিজেরা সাজাবেন এবং প্রত্যেকটা ডেসক্রিপশন আপনারা সুন্দরভাবে নিজেদের সাইডের জন্য কিভাবে ডেসক্রিপশন দিবেন, কিভাবে কি কি ডেসক্রিপশন দিবেন, এগুলো আপনারা এটা আগে থেকেই রেডি করে নেবেন আর কি। আচ্ছা, তো আপাতত আমরা 4টা ক্যাটাগরি অ্যাড করে নিলাম। এখন আমরা আরো কিছু ক্যাটাগরি বা আরো কিছু সাব ক্যাটাগরি অ্যাড করব। আপনারা অবশ্যই দেখেছেন যে যখন আমরা কোনো একটা সাইট যখন রেডি করি বা দেখা যাচ্ছে একটা সাইটে যখন যাই, সেখানে একটা ক্যাটাগরির আন্ডারে বেশ কিছু সাব ক্যাটাগরি কিন্তু থাকতে পারে। যেমন ধরেন আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা এটার আন্ডারে দেখা যাচ্ছে ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, লিঙ্কডইন থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে। এভাবে কিন্তু আপনারা চাইলে মাল্টিপল সাব ক্যাটাগরি কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তাই না? জি স্যার। আচ্ছা, ফেসবুক, স্ল্যাগ দিয়ে দিলাম ফেসবুক। এখন আসতেছে প্যারেন্ট এবং হচ্ছে আপনার চাইল্ড ক্যাটাগরি। দেখেন এই যে ফেসবুকটা, এটাকে আমরা চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা সাব ক্যাটাগরি হিসেবে আমরা রাখবো। তো এখানে জাস্ট প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমরা সিলেক্ট করে দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে ডেসক্রিপশন কিছু আপাতত লিখছি না, জাস্ট এখান থেকে অ্যাড নিউ করে দিলাম। আচ্ছা, দেখেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং দেখা যাচ্ছে এখানে আন্ডারস্কোর দিয়ে ফেসবুকটা চলে আসে, তার মানে এই এসএসএম এর একটা সাব ক্যাটাগরি হচ্ছে ফেসবুক। আচ্ছা, আরেকটা অ্যাড করি, ইনস্টা। প্যারেন্ট ক্যাটাগরি এসএসএম।
আচ্ছা, এখানে দেখি অ্যাড হয়েছে কিনা। ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাড হয়েছে। আচ্ছা, আরেকটা কি দেওয়া যায়? টুইটার। টুইটার। আচ্ছা, তো আপনারা এইভাবে আসলে আমি আশা করি যে সবাই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারবেন। পারবেন না? জি স্যার পারবো। জি, ঠিক আছে। শো করছে না। আমাদের সাইটটাতে কোথাও কিন্তু ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি কিন্তু শো করছে না। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই এখন এই মেনু বারটাতে আমাদের এই ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করব, জাস্ট সিম্পলি আমরা এখানে অ্যাপিয়ারেন্সে আসব। এখানে দেখেন মেনুস অপশনটা কিন্তু আছে। আমরা জাস্ট এখানে মেনুসে আসব। আপনারা কি আমার সাথে সাথে কাজ করছেন এমন কেউ আছেন? জি স্যার, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছি স্যার, এখন শুধু এই যে ক্যাটাগরি গুলো আন করলে আমার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমিও করছি। আচ্ছা, ঠিক আছে। কোথাও প্রবলেম হলে একটু বলবেন আমাকে যে কি প্রবলেম হচ্ছে, বা কোথাও যদি একটু স্লো হতে হয় সেটা একটু বলবেন। জি স্যার অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন এখানে যে এখানে আমাদের যে মেনুটা আছে, মেইন মেনু, সেটা হচ্ছে মেনু 1 বলা আছে। আপনি চাইলে এখানে মেনুর নামটা চেঞ্জ করতে পারেন। আমাদের সাইটটাতে কিন্তু একটা মেনু বারই আছে, এখানে মাল্টিপল মেনু বার এখানে কিন্তু নাই। আপনি চাইলে মাল্টিপল মেনু বার অ্যাড করতে পারেন। সেটাকে আপনি দেখাচ্ছে অনেক সময় দেখবেন যে এখানে একটা টপ নেভিগেশন বার বা দেখা যাচ্ছে টপ মেনু বার এখানে থাকে, সেখানে দেখবেন যে সোশ্যাল মিডিয়া বা দেখা যাচ্ছে বিভিন্ন আইকন কিন্তু দেওয়া থাকে। দেখছেন কখনো সার্চ বাটন বা সোশ্যাল মিডিয়া এরকম কিন্তু আচ্ছা, দেওয়া থাকে। তো আপনারা চাইলে ওটাও অ্যাড করতে পারেন। এটারই ডেমোটা দিদি। হ্যাঁ, এখানে একটা কিন্তু এই ডেমো হিসেবে আপনারা দেখতে পারেন এটা। জি স্যার। আচ্ছা, তারপর তো আমরা এটাকেই অ্যাড করছি। তো আমাদের যেটা আমাদের যে প্রথম মেনু বারটা আছে, এখানে দেখাচ্ছে আমাদের কি হোম, প্রাইভেসি, কন্টাক্ট, সিম্পল পেজ এগুলো দেখাচ্ছে। তো আপাতত আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করব। তো আমরা যে কাজটা করব, এখান থেকে দেখেন কাস্টম লিঙ্কস এবং এই যে ক্যাটাগরি অপশনটা আছে, আমরা জাস্ট এখান থেকে ক্যাটাগরি অপশনটাতে যাব। আচ্ছা, আনক্যাটাগরাইজড, সিলেক্ট অল। আচ্ছা, অ্যাড টু মেনু, এখানে যদি আমরা আসি, আচ্ছা এখান থেকে মোস্ট ইউজ যেটা সেটা হচ্ছে আনক্যাটাগরাইজড, কারণ ওটার আন্ডারে একটা পোস্ট আছে। আমরা জাস্ট এখান থেকে ভিউ ওয়ালে যাব। আচ্ছা, ভিউ ওয়ালে আসার পর দেখেন আপনি এখানে ক্যাটাগরিতে যেগুলো অ্যাড করতে যাচ্ছেন সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি আমরা সবগুলো এখান থেকে অ্যাড করে দেব। জাস্ট সিলেক্ট করার পর অ্যাড টু মেনু এটাতে ক্লিক করব। দেখেন এখন হোম, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট এবং দেখাচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে। তার মধ্যে কাজটা করবো, জাস্ট এগুলো এখান থেকে রিমুভ করে দিব আমরা। আচ্ছা, হোমটা আসলে থাকতে পারে, কারণ অনেক সময় আমরা হোমটাকে কিন্তু ইউজ করি, তাই না? জি স্যার, হোমটা থাকে। আচ্ছা, তো প্রাইভেসি পলিসিটা হয়তো থাকে না, এটাকে আমরা রিমুভ করব। আমার স্ক্রিন তো দেখা যায়, তাই না? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে মেনুস থেকে জি স্যার দেখা যায়। যে কাজটা করতে হবে, যে এখানে দেখবেন যে বিভিন্ন অপশন আছে, পেজেস, পোস্ট, কাস্টম লিংক এবং ক্যাটাগরি। তো আমরা তো ক্যাটাগরিগুলো ওখানে অ্যাড করতে চাচ্ছি। জাস্ট এখান থেকে ক্যাটাগরিটা ড্রপ করে দিয়ে এখান থেকে জাস্ট সিলেক্ট অল করবেন, করার পর এখানে অ্যাড টু মেনু করে দিবেন। এটুকুই জাস্ট কাজ। এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে হোম, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট, স্যাম্পল পেজ যেগুলো আগে থেকে অ্যাড করা ছিল আমাদের মেনু বারে, সেগুলো এখানে আছে। এরপরে আমরা যেটা অ্যাড করলাম যে ক্যাটাগরিগুলো, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এসইও, এসএসএম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে আনক্যাটাগরিজ, এটা ছিল আগে থেকেই। তো এগুলো কিন্তু এখন আমাদের মেনুতে চলে আসছে। তো এখন যে কাজটা করবো, যে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে সেভ দিব এটাকে। সেভ অপশনটা কই গেল? আচ্ছা, দেখি একটু রিলোড দিয়ে দেখি সাইটের কি অবস্থা। এটা একটু সেভ দিতে হবে কোথায়। আচ্ছা, ক্রিয়েট মেনুতে যাওয়ার পর জাস্ট এখান থেকে সেভ, আচ্ছা ক্রিয়েট মেনুতে যাবেন, যাওয়ার পর জাস্ট এখান থেকে সেভ মেনুতে দিয়ে দিবেন। অর্থাৎ আমরা এটা সবগুলো মিলে একটা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। জাস্ট ক্রিয়েট করার পর সেভ মেনু। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন আশা করি যে এটা সবকিছু অ্যাড হয়ে গেছে আমাদের মেনুতে। আচ্ছা আচ্ছা, একটু দেখতে হবে কোথায় কি প্রবলেম হলো।
আচ্ছা, আমরা তো মেনুটাকে এডিট করলাম, তাই না? মেনুটা এডিট করে আমরা হচ্ছে আমাদের যে মেনুটা ছিল প্রাইমারি বা দেখা যাচ্ছে প্রথম যে মেনুটা ছিল এটার নাম দিয়েছিলাম আমাদের মেনু 1। তো জাস্ট এটাকে আমরা ক্রিয়েট করার পর এখান থেকে সেভ মেনু করে দিব। সেভ মেনু করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে এই মেনুর যে লোকেশনটা আছে এটা একটু সিলেক্ট করে দিতে হবে, যে ম্যানেজ লোকেশন। এখানে এসে দেখবেন যে আপনারা এখানে যদি মাল্টিপল মেনু থাকে সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যে প্রাইমারি মেনুতে আপনারা কোন মেনুটা রাখতে চাচ্ছেন। তো আমাদের যেহেতু আপাতত একটা মেনু আছে, জাস্ট আমরা এখান থেকে মেনু 1টাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করব। করার পর জাস্ট এখান থেকে আমরা আমার সাইটে রিলোড দিলে দেখতে পাবো যে সবগুলো আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে। তো এখানে আসলে মেনুগুলো অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু এগুলোকে এডিট করব। এবং একটু আগে একটা বিষয় আপনাদেরকে দেখালাম যে আমরা যে সাব ক্যাটাগরিগুলো যে অ্যাড করলাম, অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা ক্যাটাগরি, যেমন ধরেন যে এসইও, এসএসএম, তারপর হচ্ছে আরেকটা কি ছিল ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এগুলো যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো যেগুলো আমরা অ্যাড করলাম সেগুলো কিন্তু সাব ক্যাটাগরি হিসেবে আসে নাই, সবগুলোই ক্যাটাগরি হিসেবেই আসছে। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, আমি অলরেডি ট্রাই করে দেখছি স্যার, এরকম সবগুলোই আসছে। আচ্ছা, তারপর জাস্ট আমরা এটাকে একটু আমাদের মতো করে সাজাবো। আমরা এডিট মেনুতে যাব। এডিট মেনুতে আসার পর এখান থেকে আমরা যেটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, অর্থাৎ প্রাইভেসি পলিসি, এটা চাচ্ছি না যে এটা আমাদের মেনু বারে থাক। আমরা জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিব। আচ্ছা, একটু এক সেকেন্ড। আচ্ছা, তো আমরা এটাকে এডিট করে আমাদের যেগুলো রাখা দরকার বা যে ক্যাটাগরি বা যে পেজগুলো আমরা রাখতে চাচ্ছি সেগুলো এখানে রাখবো, আদারওয়াইজ বাকিগুলো ডিলিট করে দিব। যেমন ধরেন কন্টাক্ট কাজ, এটা থাক, স্যাম্পল পেজ এটা চাচ্ছি না, এটাকে জাস্ট রিমুভ করে দিলাম। এরপর আনক্যাটাগরাইজড এটাকেও রিমুভ করে দিব। কন্টাক্ট কাজটা থাকতে পারে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইগুলোর অর্ডারটা আসলে কিভাবে চেঞ্জ করব এবং হচ্ছে এই ক্যাটাগরিগুলোকে আসলে সাব ক্যাটাগরিতে কিভাবে পরিণত করব। তো এটা খুবই ইজি একটা কাজ, একটু ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে এসএসএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার একটা সাব ক্যাটাগরি আমরা রাখছিলাম হচ্ছে ফেসবুক। জাস্ট এটাকে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ওয়ান স্টেপ ব্যাক। ইনস্টাগ্রামকে আমরা হচ্ছে এসএসএম এর ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি হিসেবে রাখতে চাচ্ছিলাম, ওয়ান স্টেপ ব্যাক। টুইটারটাকেও এসএসএম, আচ্ছা এটাকেও জাস্ট ওয়ান স্টেপ ব্যাক। এইভাবে যদি আমরা রাখি, এটা বোঝাচ্ছে যে এসএসএম এর সাব ক্যাটাগরি হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার। এখানে দেখেন পাশে লেখা দেখাচ্ছে যে সাব আইটেম, ইনস্টাগ্রাম সাব আইটেম, টুইটার সাব আইটেম। আচ্ছা, জাস্ট আমরা এটাকে সেভ মেনু করে দিই। এবার যদি দেখি আমাদের মেনু বারটার কি অবস্থা, দেখেন হোম, কন্টাক্ট, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এসইও, এসএসএম চলে আসছে এবং এসএসএমটা এখানে কিন্তু এখন ড্রপ ডাউন হিসেবে, এবং এসএসএম এর যে সাব ক্যাটাগরি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি, অলরেডি আমার হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে যে অর্ডারটা আছে যদি এই অর্ডারটা চেঞ্জ করতে চান খুবই ইজি, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবেন বা দেখা যাচ্ছে যে এটাকে একদম শেষে দিয়ে দিই। কন্টাক্ট কাজটা মোটামুটি সবার শেষেই থাকে। কন্টাক্ট কাজ, হোম, ডেটা এন্ট্রিটাকে পরে দিতে যাচ্ছি, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, প্রথমে থাকবে এসইও, এসএসএম, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, এইভাবে আমি অর্ডারলি রাখতে চাচ্ছি। আচ্ছা, এখন আবার ক্যাটাগরি মানে সাব ক্যাটাগরির আবার যদি সাব ক্যাটাগরি আপনি করতে চান, যেমন ধরেন যে ফেসবুকের মধ্যে, আচ্ছা আপাতত নতুন কোনো সাব ক্যাটাগরি ক্রিয়েট করছে না, এটাকে জাস্ট দেখালাম। এটাকে যদি ড্র্যাগ করে ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড দিয়ে দেন, দেখবেন যে এই ফেসবুকের একটা সাব ক্যাটাগরি এখন ইনস্টাগ্রাম আমাদেরকে দেখাবে। আচ্ছা, একটু সেভ করে দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখেন আমাদের অর্ডারটা ঠিকভাবে চেঞ্জ হয়েছে। হোম, এসইও, এসএসএম, এসএসএম এর মধ্যে ফেসবুক এবং টুইটার আছে, এবং ফেসবুকের মধ্যে আবার ইনস্টাগ্রাম সাব ক্যাটাগরি আছে। তো এইভাবে আপনি চাইলে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? এটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণটা হচ্ছে যে এখানে যদি আমরা এডিট করতে না পারি, এখানে টেকনিকটা আসলে খুবই সহজ একটা টেকনিক বা খুবই সহজ একটা বিষয়। এখানে জাস্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে ওদিকে একটু মুভ করে
ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এবং অর্ডারটা আপনাদের মতো করে সাজাতে হবে। আপনি চাইলে এখান থেকে আরো নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে জাস্ট এখান থেকে পোস্টে গিয়ে নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে সেগুলো আপনার মেনু বারে আপনি অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। তো আশা করি সবাই ক্যাটাগরি সুন্দরভাবে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনাদের। এই যে স্যার দেখেন আমি কতগুলো ডিলিট করলাম, ক্যাটাগরি আনক্যাটাগরি যেটা ছিল সেটাও ডিলিট করলাম, করার পর এখন সেভ মেনু এখানে ক্লিক করলাম, আচ্ছা করার পরে এই যে এরকম আসতেছে আমি না, কোথায় ওইখানে গেলে না, পাবো এই যে দেখতে? ম্যানেজ লোকেশন দেখেন একটা অপশন আছে, দেখেন এই যে এডিট মেনুস এবং দেখেন ম্যানেজ লোকেশন, একটু নিচে আসেন, পেজটাতে আসেন, কোথায়? পেজে একটু রাইট সাইডে, ওইখানে না আপনার যে এখানে এডিট করছেন এই দেখেন এডিট মেনুস একটা অপশন আছে, আর একটু নিচে, ওইখানে না, ওইটা ওই মেনু বারে না, একটু এই পাশে আপনি যেখানে এডিট করলেন, এই যে দেখেন এডিট মেনু একটা অপশন আছে, জি 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 এখানে, হ্যাঁ এগুলোতে আমি এডিট করছি, এখন এখানে কোথায় না, কি করব? এই যে এটা, হ্যাঁ এটার পাশে দেখেন ম্যানেজ লোকেশনস অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করব। জি হ্যাঁ, এখান থেকে দেখেন এই যে প্রাইমারি মেনু একটা অপশন আছে, এখানে সিলেক্ট করার অপশন আছে, দেখেন প্রাইমারি মেনু, সিলেক্ট এ মেনু, এখানে যান, মেনুটা সিলেক্ট করে দেন, সেভ চেঞ্জেস। আচ্ছা, এখন আপনার সাইটটাতে যান, গিয়ে রিফ্রেশ দেন, দেখেন অ্যাড হয়ে গেছে। জি স্যার হয়েছে, আচ্ছা পারছি এখন। ঠিক আছে। আপনার ওখানে কিন্তু ক্যাটাগরিগুলো কিন্তু সাব ক্যাটাগরিতে, মানে সাব ক্যাটাগরিগুলো কিন্তু অ্যাড হয় নাই, সাব ক্যাটাগরিগুলো অ্যাড করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাব ক্যাটাগরি করিনি, আমি এমনি ক্যাটাগরি দিছি, এখন সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনাদের থিম ইনস্টল করা, তারপর হচ্ছে পেজ কিভাবে ক্রিয়েট করবেন, অর্থাৎ অ্যাবাউট সেকশন বা দেখাচ্ছে যদি কোনো পেজ আপনি ক্রিয়েট করতে চান সেই পেজটা কিভাবে ক্রিয়েট করবেন, এবং কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ক্যাটাগরি ক্রিয়েট করার পর সেগুলো কিভাবে মেনু বারে অ্যাড করবেন, ক্যাটাগরি পেজেস বা পোস্ট এগুলো কিভাবে আপনার মেনু বারে অ্যাড করবেন, কিভাবে সেভ করবেন, কিভাবে মেনু বারের লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন, এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি সবাই একটা আইডিয়া পাইলেন। তো সবাই এটাকে প্র্যাকটিস করবেন, কারণ এখানে আসলে টেকনিক্যাল পার্টগুলো বেশি, প্র্যাকটিস না করলে আসলে কাজটা হবে না। আচ্ছা এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা ক্যাটাগরি বা মেনু বার সবকিছুই এডিট করলাম, একটু সেভ করে দিই। স্যার আমারটা একটু দেখেন তো স্যার, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, লিড জেনারেশন B2B B2C এগুলো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার এসইও, এসইও এর মধ্যে ফেসবুকের মধ্যে সাব ক্যাটাগরি অ্যাড করছি স্যার, দেখেন পাশেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করছেন আপনি। আচ্ছা সবাই এটা প্র্যাকটিস করবেন এবং সাইটটাকে সুন্দরভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু আমাদের সাইটটা এখন জাস্ট আপাতত ফাঁকা পড়ে আছে, আমাদেরকে আসলে এই সাইটগুলো ডিজাইন করতে হবে। তো এখানে আসলে হোম পেজটা রাখতে পারেন, আবার এটাকে আপনি অ্যাবাউট পেজ বা দেখা যাচ্ছে হোম পেজে আসলে কিছু কন্টেন্ট আপনি রাখবেন। তো নর্মালি কি হয় যে রিসেন্ট যে পোস্টগুলো আপনি করবেন সেটা আসলে হোম পেজে শো করবে, অর্থাৎ মোস্ট রিসেন্ট পোস্টটা হোম পেজে শো করে। তো আপাতত যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট নাই, যার কারণে এটা হোম পেজটা খুব ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তো আপনারা পোস্ট রেডি করবেন, ইনশাল্লাহ আগামীকাল পোস্ট আমরা পোস্ট করব, এবং দেখা যাচ্ছে পোস্টটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে কোন প্লাগইন বা কোন টুলটা ইউজ করে আমরা আমাদের এই পোস্টটাকে অপটিমাইজ করতে পারবো এটা দেখব। আর আজকে যে বিষয়গুলো আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে থিম এডিটরে এখানে কিছু বিষয় আছে, প্লাগইনসের কিছু বিষয় আছে, প্লাগইনসটা আজকে কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে প্লাগইন অ্যাড করবেন, এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ।
তো এখন পর্যন্ত যেটুকু বললাম এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আবার রিপিট করতে হয় একটু আমাকে বলবেন। মেবি নাই স্যার কারো। আচ্ছা ঠিক আছে। স্যার একটা ছিল আমার কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার উপরে টপ মেনুটা কিভাবে অ্যাড করতে পারি সোশ্যাল আইকন গুলো? আচ্ছা ঠিক আছে, এখানে জাস্ট এখানে মেনুজ অপশনটাতে যাবেন। মেনুজ অপশনটাতে আসার পর দেখেন এখানে প্রাইমারি মেনু এবং দেখাচ্ছে যে এখানে মেনু 1 দেওয়া আছে না, এখানে অ্যাড মেনুর একটা অপশন আছে, আমি একটু দেখছি দাঁড়ান। এখানে দেখেন ইউজ নিউ মেনু একটা অপশন আছে আপনার এই যে ম্যানেজ লোকেশনসে, এখানে এডিট আছে এবং দেখাচ্ছে যে ইউজ নিউ মেনু, এটাতে আপনি এসে একটা নতুন মেনু ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন মেনু নেম এবং দেখাচ্ছে এখান থেকে ডিসপ্লে নেম বা দেখাচ্ছে যে ডিসপ্লে লোকেশন কোথায় দেখাবে, এটা আপনি এখান থেকে সেট করে দেবেন। দেখেন অটো অ্যাড পেজেস, অটোমেটিকলি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। আপনি চাইলে এখান থেকে মেনু ক্রিয়েট করে, আচ্ছা ক্রিয়েট মেনু করার পর এখান থেকে দেখেন এই হেডার মেনুতে আপনি হতে চাইলে এখান থেকে মানে কোন কোন পেজ ক্যাটাগরি সাব ক্যাটাগরি অ্যাড করতে যাচ্ছেন, এবং দেখাচ্ছে এখানে দেখেন অপশন আছে কাস্টম লিঙ্কস, বুঝছেন? কাস্টম লিঙ্কসের এখানে আপনি যদি চান যে এই যে টপ মেনু, এই যে এইটার কথা যেটা বলি, এখানে যে এইরকম যদি টপ মেনুতে যদি আপনি সোশ্যাল মিডিয়া আইকনগুলো দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে কাস্টম লিঙ্কসগুলোতে এসে এবং দেখা যাচ্ছে যে লিঙ্কের যে টেক্সটটা থাকবে সেটা আপনি এখানে দিয়ে এখান থেকে জাস্ট অ্যাড টু মেনু করে ওইটাকে আপনি হেডারে শো করতে পারবেন। বুঝতে পারছেন? স্যার এখানে কি আমাদের আমাদের স্যার ফেসবুকের লিংকটা দিব এখানে স্যার, যে ইউআরএলটা যে কাস্টম ইউআরএল যেটা আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার ফেসবুক না, আপনি যেই মানে যেই সোশ্যাল মিডিয়া বা যে লিঙ্কে অ্যাড করতে চাচ্ছেন সেই কাস্টম লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। আইকনটা কি অটো শো করবে না আইকনটা আবার দিতে হবে স্যার? আচ্ছা, এটা আইকনটা দিতে হবে বা দেখা যাচ্ছে যে আইকনটা অনেক সময় নাও দেখাতে পারে, এখানে জাস্ট আপনার ওই যে লেখাটা টেক্সটটা দেখাবে ফেসবুক এরকম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আসলে আপনি চাইলে আবার দেখা যাচ্ছে থিমটাকে এডিট করে কাস্টমাইজ করে এইখানে আবার ওই আইকনগুলো আপনি নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা চলে আসে আপনার সোশ্যাল মিডিয়া, তারপর সবকিছু এখানে চলে আসে, প্লাস এইখানে আপনার যে এই যে লেটেস্ট যে পোস্টটা সেই লেটেস্ট পোস্টটা এখানে দেখাচ্ছে এবং কবে পোস্ট করছেন মানে রিসেন্টলি আপডেট সেটা এখানে দিয়ে রাখছেন। এটা অ্যাড হয়ে গেছে, খুব কঠিন কিছু না, জাস্ট একটা, হ্যাঁ এই যে এখানে অ্যাড হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, লেটেস্ট পোস্টটা অ্যাড করছেন, সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করছেন, এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না আশা করি। আইকনটা চেঞ্জ করতে পারতেছি না স্যার, কিন্তু এখানে লিংক আপ করতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, ওখানে আপনাকে এইচটিএমএল কোডে গিয়ে চেঞ্জ করতে হবে। ও আচ্ছা আচ্ছা স্যার। স্যার হচ্ছে আমারটা একটু দেখেন, আমি লিংক দিলাম তো আমার হচ্ছে কেন জানি কমেন্ট তারপর কি কি যেন চলে আসতেছে নিচে আইকন একা একাই। আচ্ছা কোথায়? এই যে দেখেন 23 মার্চ, তারপরে কমেন্ট একটা উঠে আসছে, ওয়ান কমেন্ট হ্যালো ওয়ার্ল্ড এর নিচে। এখানে কেউ একটা কমেন্ট করছে সম্ভবত। স্যার প্রথম দিকে এরকম ছিল না, এই তিনটা লেখা যে ডেট কমেন্ট আর আমার যে নামটা সেটা ছিল না, হঠাৎ কে জানি আসলো। আচ্ছা, এটা একটা ডেমো কমেন্ট হিসেবে আর এখানে স্যার দিয়ে আমি রাখছে আর কি। আমি সাব ক্যাটাগরি গুলো অ্যাড করছি, একটু দেখেন। হ্যাঁ, ক্যাটাগরি স্যার সাব একটা ক্যাটাগরি ঠিক আছে। মানুষ আপু, একটা আপনি অ্যাপ ভুল হয়েছে, এসএসএম হবে না, ওটা এসএমএম হবে হোমের পর। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ও জি জি, হ্যাঁ এস এসএমএম। এসএমএম। এম, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা ওটা ঠিক করে নিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? যে মেনু বার অ্যাড করলাম, তাই না? মেনু বার অ্যাড করলাম, এডিট করলাম, ক্যাটাগরি সাব ক্যাটাগরি এডিট করলাম, আর আমাদের আসলে মেনু বারটাকে যেভাবে আমরা সাজাতে চাচ্ছিলাম সেইভাবে হোম, এসইও বা দেখা যাচ্ছে যে ক্যাটাগরি এবং দেখা যাচ্ছে একটা মেইন একটা পেজ এখানে আমরা রাখলাম। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনোভাবে আপনারা সাজাতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো এখন আমাদের কিছু বিষয় একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে প্লাগইনসের কিছু বিষয় আছে এখানে। তো প্লাগইনসগুলো আসলে আমাদেরকে অনেক বেশি হেল্প করে যদি আমরা আমাদের সাইটটাকে মানে খুব ভালোভাবে অপটিমাইজ করতে চাই, মানে দেখা যাচ্ছে খুব কম পরিশ্রমে আমরা যদি আমাদের সাইটগুলোকে অপটিমাইজ করতে চাই
দেন এখান থেকে আমরা বেশ কিছু প্লাগইন অ্যাড করতে পারি। এখানে অনেক অনেক প্লাগইন আছে, আপনারা যখন যে কাজের প্রয়োজন হবে একটু সার্চ করে দেখবেন যে এটা রিলেটেড কোনো প্লাগইন ওয়ার্ডপ্রেসে আছে কিনা, কারণ ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন আছে এবং দেখা যাচ্ছে যে এখান থেকে যদি এই প্লাগইনগুলো আপনি সঠিকভাবে ইউজ করেন আপনার সময় এবং যে পরিশ্রম দুইটাই অনেক কমে যাবে। আচ্ছা, আমরা একটু আগে একটা জিনিস দেখি যে এই পোস্ট অপশনটাতে যদি যাই, অল পোস্ট বা দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা নিউ পোস্টে যদি যাই, অ্যাড নিউ। আচ্ছা দেখেন এখানে আমাদের পোস্টের জন্য টাইটেল এবং দেখা যাচ্ছে যে এখানে পোস্ট লেখার জন্য আমাদেরকে অপশন দিচ্ছে। তো এখানে আসলে ইন্টারফেসটা খুবই কম বা দেখা যাচ্ছে এখানে আসলে খুব বেশি কিছু এখানে আমাদেরকে অপশন দিচ্ছে না। তো আমরা হচ্ছে আমাদের এই এডিটরটাকে চেঞ্জ করব। তো এই এডিটরটাকে চেঞ্জ করতে পারি আমরা একটা ক্লাসিক একটা এডিটর ইনস্টল করে, অর্থাৎ একটা প্লাগইন ইনস্টল করে আমরা আমাদের এই এডিটরটাকে চেঞ্জ করতে পারবো। তো এডিটরটা অ্যাড করি তাহলে আপনাদের মানে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এডিটরের যে ইন্টারফেসটা এটা চেঞ্জ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে দেখেন খুব বেশি কিছু এডিট করার মতো নাই, একদম জাস্ট বেসিক। যেরকম আমাদের থিমটা ছিল, থিমটা ইনস্টল করার পর কিছুই ছিল না, আমরা একটা থিম ইনস্টল করলাম। এখন পোস্ট করতে এসে আমরা দেখতেছি এখানে আসলে খুব একটা বেশি ফাংশনালিটি প্রোভাইড করছে না। তো আমরা যে কাজটা করব যে আমাদের এই পোস্টগুলো লেখার জন্য আমরা একটা থিম এডিটর বা দেখা যাচ্ছে একটা প্লাগইন আমরা ইউজ করব। আচ্ছা, জাস্ট এখান থেকে আপনারা প্লাগইনস অপশনটাতে যাবেন। প্লাগইনসে আসার পর এখান থেকে ইনস্টল প্লাগইনস এবং দেখাচ্ছে অ্যাড নিউ। তো আমরা যেহেতু নতুন একটা প্লাগইন অ্যাড করব, জাস্ট এখান থেকে অ্যাড নিউ এ যাব। আচ্ছা দেখেন এইটা অনেক বেশি পপুলার একটা এডিটর বা ক্লাসিক এডিটর, কারণ পোস্ট যখন আপনি করতে যাবেন এটা অনেকেরই একটা মানে ফার্স্ট চয়েস। এখানে বলতেছে যে 5+ মিলিয়ন অর্থাৎ 5 মিলিয়নের উপর অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে এটার, খুবই ভালো একটা বিষয়। তো আমরা হচ্ছে এই এডিটরটা অর্থাৎ আমাদের পোস্টগুলোকে এডিট করার জন্য আমরা এই প্লাগইনটা ইউজ করব। জাস্ট এটাকে ইনস্টল। আচ্ছা, আপনাদের যদি এইটা সামনে এইভাবে না দেখায়, আমার এটা আসলে এটা খুবই পপুলার বিধায় এটা এখানে প্রথমেই শো করছে। তো আপনাদের যদি এরকম না দেখায় আপনারা জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ক্লাসিক, সার্চ করবেন দেখবেন যে এটা আপনাদের সামনে চলে আসবে ক্লাসিক এডিটর। আচ্ছা, জাস্ট এখান থেকে আমরা এটাকে প্লাগইনটাকে অ্যাড করে নিলাম, জাস্ট এখান থেকে অ্যাক্টিভেট করে দেব। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভেট হওয়ার পর আমরা যদি ড্যাশবোর্ডটাতে এসে যদি আমরা এখানে একটা পোস্টের অপশনে অ্যাড নিউতে যদি যাই, দেখেন আমাদের পুরো ইন্টারফেসটা বা আমাদের এডিটরের যে ইন্টারফেসটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেরকম ইন্টারফেস ছিল যে এখানে দেখেন এখানে টাইটেলের জন্য একটা বক্স দিয়ে রাখছে সুন্দরভাবে, দেন এখানে অ্যাড মিডিয়ার অপশন আছে, এখানে প্যারাগ্রাফ দিব না হেডিং দিব না কি রকম লিখবো সেটা দেখা যাচ্ছে, এখানে বোল্ড করার অপশন, বুলেট করার অপশন, মার্ক করার অপশন, আমাদের অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে লিঙ্ক করার অপশন, সব কিছু এখানে সুন্দরভাবে দিচ্ছে। তো আমাদের জন্য এই ইন্টারফেসটা কি বেটার হলো না আগের এডিটর থেকে? জি স্যার, অনেক সুন্দর হলো স্যার আগেরটা থেকে। তো জাস্ট এইভাবে অনেক অনেক থিম অনেক অনেক প্লাগইনস আছে যেগুলো আমাদের কাজগুলোকে খুব সহজ করে দেয়। তো এই ধরনের প্লাগইনগুলো কখন কোন কাজে আমাদের লাগবে এটা হচ্ছে আমরা যখনই কোনো নতুন কাজের তাগিদ বা দেখা যাচ্ছে নতুন কাজে মানে নতুন কোনো টুল আমরা মানে ইনস্টল করব বা নতুন কোনো কাজ করতে যাব, তখন আমরা একটু সার্চ করে দেখবো যে এই রিলেটেড কোনো প্লাগইন আছে কিনা যেটা আমাদের কাজের গতিটাকে বাড়াতে পারে এবং দেখা যাচ্ছে আমাদের পরিশ্রমটাকে কমাতে পারে। তো আমি বেসিক কিছু এডিটরের কথা মানে বেসিক কিছু প্লাগইনস ইনস্টলের কথা বলবো আপনাদেরকে। এর মধ্যে এই যে ক্লাসিক এডিটর একটা, এরপরে আরো কিছু আছে যেমন কন্টাক্ট ফ্রম আছে, তারপর হচ্ছে WP আপার আছে। আচ্ছা, আমি একটু অ্যাড করে করে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্লাগইনসে আসার পর এখান থেকে অ্যাড নিউ, এখানে যদি আমরা সার্চ দিই WP আপার, আচ্ছা দেখেন WP আপার শেয়ার বাটন, এটা জাস্ট একটু ইনস্টল করে নিই। আচ্ছা, অ্যাক্টিভেট করার আগে আমাদের সাইটটাকে একটু দেখায়। দেখেন আমাদের এই সাইটটাতে কিন্তু কোথাও কিন্তু শেয়ার বাটন নাই, তাই না? আপনি জি স্যার, কোনো সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া বাটন মানে আপনি আহসান অ্যাড করছেন কিন্তু ওটা দেখা যাচ্ছে যে
আপনাদের প্রোফাইলগুলো বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল আছে সেগুলোর জন্য, কিন্তু এখানে শেয়ারের কোনো অপশন নাই বা দেখা যাচ্ছে শেয়ার কোনো বাটন নাই। তো আপাতত পোস্টও নাই আমাদের, তো পোস্টগুলো যখন করবো তখন অবশ্যই শেয়ার বাটনগুলো আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, তো যে কাজটা করবো এখান থেকে জাস্ট হয়ে গেল এটাকে এই ডাব্লিউপি আপার শেয়ার বাটন এটা আমি অ্যাড করে নিচ্ছি, একটু সময় লাগতে পারে অ্যাড হতে। ডাব্লিউপি আপার অর্থাৎ শেয়ার বাটনটা আমরা অ্যাড করলাম, দেখি এটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, অ্যাক্টিভেট মনে হয় করি নাই, দেখি একটু অ্যাক্টিভেট করি এটা। আচ্ছা, এটা তো অ্যাক্টিভেট করাই আছে। আচ্ছা, আমার হেডারটা কই গেল? আচ্ছা দেখেন, এই যে এখানে আমাদের এই যে শেয়ার বাটনটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমরা ডাব্লিউপি আপারের মাধ্যমে অ্যাড করলাম আমাদের পোস্টটাতে, অর্থাৎ আমাদের যে পোস্ট যেটা আমরা ক্রিয়েট করলাম সেই পোস্টটাতে এখন এই শেয়ার বাটন চলে আসছে। এখান থেকে শেয়ার কাউন্টারের একটা বিষয় আছে যে আপনি টুইটারে শেয়ার কাউন্ট করতে পারবেন, ফেসবুকে শেয়ার কতগুলো হচ্ছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, মেনুটা একটু ঠিক করে নিই, সম্ভবত মেনুতে কোথাও একটু প্রবলেম হয়ে আছে। আচ্ছা, তো মেনুটা চলে আসছে এবং আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটাতে এখানে দেখেন আমাদের যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনটা এখানে চলে আসছে। এখান থেকে জাস্ট যদি আমরা শেয়ার অপশন ক্লিক করি, এখান থেকে আমাদের শেয়ারের অপশনটা তারা দেখাবে যে ফেসবুকে আমি এটা কিভাবে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তো এটা একটা অবশ্যই ভালো বিষয় যে আমরা কোথাও যেন একটা পড়েছিলাম এরকম যে এনগেজমেন্টটাকে রিচ করতে হবে, মনে আছে আপনাদের? যখন অন পেজ এসইওর বিষয়টা আমরা যখন দেখছিলাম তখন আমাদের এখানে একটা টপিক ছিল যে এনগেজমেন্টটাকে রিচ করতে হবে। তো এনগেজমেন্ট বা দেখা যাচ্ছে কনভারসেশনাল যে রেটটা আছে এটাকে বাড়াতে হবে। তো এর মধ্যে একটা মেইন পদ্ধতি ছিল যে সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন এবং হচ্ছে কমেন্ট সেকশন অ্যাড করতে হবে, মনে আছে আপনাদের? মনে আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে ক্লাসিক এডিটরটা অ্যাড করলাম আমাদের পোস্টটাকে মানে এডিট করার জন্য, বা আমাদের পোস্টের যে এডিটরটা থাকবে সেটার ইন্টারফেসটাকে সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য। এরপর হচ্ছে ডাব্লিউপি আপার অর্থাৎ শেয়ার বাটনটা আমরা অ্যাড করলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্মস, আপনারা চাইলে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে পারেন কন্ট্যাক্ট পেজে। এরপর হচ্ছে টেবিল প্রেস, অর্থাৎ আপনি যদি আপনার কন্টেন্টগুলোতে যদি কোনো টেবিল হিসেবে সাজাতে চান, অনেক সময় দেখবেন যে বিভিন্ন কন্টেন্টের টেবিল থাকে, দেন আপনি টেবিল প্রেস এগুলো আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর একটা প্লাগইনস আছে, এটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি এটা অ্যাড করেই দেখাই আপনাদেরকে। প্লাগইনস, সেটা হচ্ছে ডাব্লিউপি অপটিমাইজার। দেখি সার্চ দিই ডাব্লিউপি অপটিমাইজার। আচ্ছা, এই যে ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ যেটা, এইটা এইটা আপনারা ইনস্টল করে নেবেন। কারণ কি অনেক সময় আমাদের ওয়েবসাইটে বা আমাদের এই থিমটাতে ক্যাশ মেমোরি জমা হয়ে যায়। আমরা যখন ব্রাউজ করি বা দেখা যাচ্ছে অনেক সময় যখন কাজ করি বা অনেকেই যখন আমাদের সাইটটাকে যখন ব্রাউজ করে তখন তাদের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের এই সাইটটাতে কিন্তু ক্যাশ মেমোরি হিসেবে সেভ হয়ে যায়, তাই না? তো আমরা এই অপটিমাইজারের মাধ্যমে আমাদের এই ক্যাশ মেমোরিগুলোকে অপটিমাইজ করতে পারি। তো আপাতত আমাদের সাইটে যেহেতু নিউ, এখানে আসলে ভিজিটর খুব একটা বেশি নাই বা দেখা যাচ্ছে আমরাই বারবার রিলোড দিয়ে দেখছি, তো ক্যাশ মেমোরিতে হয়তো শুধুমাত্র আমার এই ইনফরমেশনটা থাকতে পারে। তো আপাতত ক্যাশ মেমোরি ক্লিয়ার করার প্রয়োজন নাই, জাস্ট আপনারা ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এইটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন এবং দেখা যাচ্ছে এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনাদের ক্যাশ মেমোরিগুলোকে অপটিমাইজ করবে।
অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আছে, নির্দিষ্ট সময়ের পর ওই ক্যাশ মেমোরিগুলোকে তারা ডিলিট করে দিবে। গতদিনে আপনাদেরকে ডোমেনের ক্ষেত্রে বলেছিলাম যে হচ্ছে ব্যাকআপ, অর্থাৎ আমাদের সাইটটার কতদিন পর পর ব্যাকআপ দিচ্ছে। ওই ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ যেটা, এটা হচ্ছে আপনাদের ক্যাশ মেমোরিতে ওই ব্যাকআপ হিসেবে রাখে। আপনি এখানে ডে সিলেক্ট করে দিতে পারবেন যে কতদিনের ব্যাকআপ আপনি রাখতে চাচ্ছেন। দেখা যাচ্ছে 6 দিন 7 দিনের ব্যাকআপ আপনি রাখতে পারেন। এটা সবচেয়ে বেটার, যে 7 দিন পর পর 7 দিনের বেশি পুরাতন যে ক্যাশ মেমোরিগুলো আছে এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনারা অনেক সময় একটা বিষয় কি খেয়াল করছেন, সোশ্যাল নেটওয়ার্কিং, আমি যখন সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ দিলাম তখন দেখবেন যে অনেক সাইট আছে এরকম দেখায় যে ইউ ভিজিটেড দিস সাইট 2 days এগো। এরকম কি কখনো আপনারা দেখছেন যে গুগল সার্চে এখানে আমাদেরকে রেজাল্টে দেখাচ্ছে যে ইউ ভিজিটেড দিস সাইট 2 days এগো? এরকম দেখেছেন কখনো? জি স্যার, দেখাই, অনেক সময় দেখাই স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার। এটা কিন্তু ওই ক্যাশ মেমোরির কারণে আমাদের কিন্তু দেখায়। আপনারা কখনোই দেখবেন না যে এরকম লেখা আছে ইউ ভিজিটেড দিস ওয়েবসাইট 10 days এগো, কারণ স্মার্ট একটা ওয়ে হচ্ছে যে 7 দিনের পর্যন্ত ব্যাকআপ বা দেখা যাচ্ছে 7 দিন পর্যন্ত ক্যাশ মেমোরিগুলোকে রাখা। এটা হচ্ছে মানে দেখাচ্ছে একটা সাইটকে অপটিমাইজ করার জন্য বেটার একটা প্র্যাকটিস। তো কখনোই দেখবেন না ইউ ভিজিটেড দিস, দেখতে পারেন যদি তারা হচ্ছে তাদের ওয়েবসাইট এভাবে সেটিং করে রাখে যে আপনি হচ্ছে 2 মাসের ক্যাশ মেমোরি আপনি রিস্টোর করতে মানে রিস্টোর করে বা দেখা যাচ্ছে এখানে স্টোর করে রাখছেন আপনি, তো দেন আপনাকে দেখাবে ইউ ভিজিটেড দিস সাইট 2 months এগো। তো ওইটা আসলে খুব বেশি মানে দেখায় না বা খুব কমই দেখা যায়, কারণটা হচ্ছে যে ক্যাশ মেমোরি আপনি যত বেশি স্টোর করবেন আপনার সাইটের লোডিং স্পিড কিন্তু কমে যাবে। তো যার কারণে সবচেয়ে স্মার্ট ওয়ে যেটা, যে ব্যাকআপটা রাখা হচ্ছে 7 দিনের, অর্থাৎ ক্যাশ মেমোরির ব্যাকআপটা রাখবেন 7 দিন। তো এটা আপনারা ডাব্লিউপি অপটিমাইজ বা যেই প্লাগইনটা আপনাদেরকে দেখালাম ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ, এটা দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের প্রয়োজন হয়, আরেকটা প্লাগইন, সেটা হচ্ছে স্যার এটা আমি ইনস্টল করলাম, এটা কি অ্যাক্টিভ করব না? না, ওরকমই আপাতত রেখে অ্যাক্টিভ দেব? করার দরকার নেই। আপাতত ওটা অ্যাক্টিভ করলে কি হবে যে সাইটটা হয়তো লোডিং স্পিডটা কমে যাবে, প্রয়োজন নেই আপাতত। বুঝতে আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে যত কম প্লাগইন ইউজ করা যায় তত আপনাদের জন্য ভালো। কারণটা হচ্ছে যত কম প্লাগইন ইউজ করবেন আপনাদের সাইটের সাইজটা তত ছোট হবে, এটা লোডিং স্পিড বেশি হবে এবং লোডিং টাইমটা সবচেয়ে কম হবে। তো যেটা খুবই প্রয়োজন, একান্তই প্রয়োজন, এই ধরনের আপনারা হচ্ছে প্লাগইনগুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে একটা প্লাগইন আমরা ইনস্টল করব, সেটা হচ্ছে ডুপ্লিকেট পোস্ট। আমরা চাইলে ইউজড ডুপ্লিকেট পোস্ট এটাও করতে পারেন, তো আপাতত আমরা ওটা করছি না, আমরা আপাতত জাস্ট ডুপ্লিকেট পোস্ট এটাকে ইনস্টল করছি। তো এটার কারণটা কি বা এই প্লাগইনটা দিয়ে আসলে কি হয়, এই ডুপ্লিকেট পোস্ট বা এই প্লাগইনটা দিয়ে আপনি আপনার পোস্টগুলোকে মানে জাস্ট ওয়ান ক্লিকে আপনি এটাকে ডুপ্লিকেট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ একটা পোস্ট আপনি রেডি করে রাখছেন, দেন ওই জাস্ট এই ডুপ্লিকেট পোস্ট এই প্লাগইনটা আপনি ইউজ করবেন, করার পর এই প্লাগইনের মাধ্যমে আপনি আপনার পোস্টটাকে মাল্টিপল টাইম কপি পেস্ট করতে পারবেন। অর্থাৎ একটা পোস্ট আছে ওইটাকে আপনি 2টা 3টা 4টা মাল্টিপল বা কপি করতে পারবেন। তো এটা আসলে কেন করবেন, এটার কারণটা হচ্ছে যে যখন কোনো একটা সাইডে যখন কোনো কন্টেন্ট পাবলিশ করা হয় বা যখন কোনো ব্লগ লেখা হয়, তখন কি করা হয় যে প্রত্যেকটা ব্লগের স্ট্রাকচারগুলো প্রায় সিমিলার রাখা হয়। অর্থাৎ আমি 10টা ব্লগ লিখছি, যে 10টা ব্লগের মানে স্ট্রাকচারটা আমি সিমিলার রাখবো, কন্টেন্ট অবশ্যই চেঞ্জ করব কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ করব। তো ধরেন যখন আপনি স্ট্রাকচারটা প্রত্যেকবারই আবার সাজাবেন, ওইটা কিন্তু আপনার জন্য একটু বেশি পরিশ্রম হয়ে যাবে, তাই না? অর্থাৎ একটা কন্টেন্টের যে স্ট্রাকচার, এটা যদি আপনি বারবার বিল্ড করতে যান, দেখা যাচ্ছে একই রকম হবে না, আবার দেখা যাচ্ছে কোথাও হয়তো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কোথাও হয়তো আবার আপনাকে বারবার ওটাকে সাজাতে হচ্ছে বা কষ্ট করে আবার বারবার ওই স্ট্রাকচারটা আপনার তৈরি করতে হচ্ছে। তো আপনি যদি ওই পোস্টটাকে যদি ডুপ্লিকেট করেন, করার পর যদি ওইটাকে এডিট করেন, তাহলে স্ট্রাকচারটা ঠিক থাকলো এবং স্ট্রাকচারের কোয়ালিটি সম্পর্কে আপনার ওটা দেখতে হলো না বা স্ট্রাকচারটা সব ঠিকঠাক আছে কিনা, বা দুইটা পোস্টের বা দুইটা ব্লগের বা দুইটা কন্টেন্টের স্ট্রাকচার সব ঠিকঠাক আছে কিনা, এটা আপনাকে আর চেক করতে হচ্ছে না। তো এই ডুপ্লিকেট পোস্ট এই প্লাগইনটা ইউজ করে আমরা পোস্টগুলোকে ডুপ্লিকেট করব, দেন ওটাকে আমরা এডিট করব। আর এটা তো অবশ্যই আমাদের পোস্টগুলোকে আমরা ডুপ্লিকেট করছি, অন্য কারোটা না। এটা মেইনলি করা হয় যে আমাদের কন্টেন্টের স্ট্রাকচারটাকে সেম রাখার জন্য, কারণ বেশিরভাগ ওয়েবসাইট যেগুলো খুব ভালো মানের তারা তাদের কন্টেন্টের স্ট্রাকচার সিমিলার রাখার চেষ্টা করে, এটা সবচেয়ে একটা ভালো প্র্যাকটিস।
এটা আপনার কন্টেন্টকে, আপনার সাইটটাকে ইউনিক হিসেবে রিপ্রেজেন্ট করে। বিষয়টা বুঝতে পারলেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এছাড়া আরো অনেক অনেক প্লাগইন আছে। আপনারা এই প্লাগইনগুলো দেখা যায় সার্চ করে করে দেখবেন যে কোন প্লাগইনের কি কাজ, বা দেখা যাচ্ছে কখনো যদি কোনো জটিলতায় পড়েন, আপনারা একটু সার্চ করে দেখবেন যে এই জটিলতাটা বা দেখা যাচ্ছে এই প্রবলেমটা ওভারকাম করার জন্য কোনো প্লাগইন আছে কিনা, বা যে কোনো কাজ করার জন্য বা সহজে করার জন্য কোনো প্লাগইন আছে কিনা। কারণ ওয়ার্ডপ্রেসে প্রায় 10,000টার উপরে প্লাগইনস আছে, বা তারও বেশি হয়তো আছে। দেখি একটু সার্চ করে। স্যার ডুপ্লিকেট পোস্ট নামে যে প্লাগইন সেটা কি অ্যাক্টিভ করব? না, ওইটা আপাতত অ্যাক্টিভ করার দরকার নাই। আমি জাস্ট বললাম যে ওটা কি কাজ করে, কেন কাজ করবেন, কেন এটা ইনস্টল করবেন আর কি। আর আপাতত যে কাজটা করবেন আপনারা, যখন প্লাগইনগুলো প্রয়োজন হবে তখন এটাকে অ্যাক্টিভেট করবেন, আদারওয়াইজ ডিঅ্যাক্টিভ করে রাখবেন। এতে করে আপনার সাইটের হেলথ ভালো থাকবে, বা সাইটের লোডিং স্পিডটা ভালো থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার। আচ্ছা, তো এরপরে আমরা একটা বিষয় দেখব যে সাইট আইডেন্টিটি, বা দেখা যাচ্ছে আমাদের সাইটটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব। আরো কিছু বিষয় আছে, যেমন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আইকনটা কি দেখতে পাচ্ছেন সবাই? এই যে আমার যে জিমেইলে যে লগইন করা আছে, এখানে যে আইকনটা দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে গুগলের জন্য একটা আলাদা, মেইলের জন্য একটা আলাদা, মিটের জন্য একটা আলাদা। এই আইকনগুলোকে কি আইকন বলে বলতে পারবেন? স্যার ফেভিকন আইকন এরকম কি স্যার? হ্যাঁ, এটাকে বলে ফ্যাব আইকন বা ফেভিকন আইকন জি স্যার। বলা হয় এটাকে। তো এটা হচ্ছে অবশ্যই একটা ভালো প্র্যাকটিস, কারণ দেখেন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস থেকে থিমটা নিয়েছি, এখানে আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসের এই ফ্যাব আইকনটাই দেখাচ্ছে। তো এটা একটা খুব একটা ভালো লাগছে না, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা সাইটের জন্য একটা আলাদা ফ্যাব আইকন থাকা খুব বেশি জরুরি, বা দেখা যাচ্ছে এটাকে দেখতেও অনেক ভালো লাগে। আচ্ছা, তো এটাকে এডিট করার জন্য আমরা যে কাজটা করব, জাস্ট এখান থেকে আমরা কাস্টমাইজ করে গেল অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজে যাব। আচ্ছা, কাস্টমাইজে আসার পর দেখেন এখানে আমাদেরকে আমাদের থিমটাকে কাস্টমাইজ করার বেশ কিছু অপশন আমাদেরকে দিচ্ছে। এখান থেকে আমরা আমাদের এই ফ্যাব আইকনগুলো বা আমাদের সাইটের যে নেম আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। জাস্ট এখান থেকে আমরা যে কাজটা করব, এই যে এডিট বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে সাইট আইডেন্টিটি হেডার, অর্থাৎ একটা সাইটের যে আইডেন্টিটি, অর্থাৎ সাইটের যে হেডার, এটা কিন্তু সাইটের একটা আইডেন্টিটি। তো আমাদের যে সাইটের যে নেমটা আছে, এইটা দিয়ে নর্মালি আমরা এই সাইটটাকে চিনি। তো আমি জাস্ট আমার সাইটের নাম দিয়ে কম্পিউটার প্রাইস। তো আপনারা অবশ্যই রিজনেবল একটা নাম দিবেন। চাইলে আপনারা এখান থেকে লোগো অ্যাড করতে পারেন, সাইট লোগো। জাস্ট এখানে সিলেক্ট করুন, আপনার সাইটের একটা লোগো এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আমার কাছে কোনো লোগো কি আছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, আপাতত কোনো লোগো নাই, আমরা জাস্ট ওখানে টেক্সটটা দিয়ে কাজ চালাই আপাতত। আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট লোগোতে গিয়ে জাস্ট আপনাদের যদি লোগো থাকে সেই লোগোটা আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এটা খুব ইজি একটা কাজ। চাইলে এখান থেকে আপনি হচ্ছে এই নেমগুলোকেও কাস্টমাইজ করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে একটা লোগো অ্যাড করা। আচ্ছা, এরপরে আসা হচ্ছে সাইট আইকন। তো আমরা যদি সাইট আইকনটা যদি দেখি, যে একটা আইকন একটু রেডি করি। আচ্ছা, এখানে যখনই আপনারা হচ্ছে এই সাইট আইকন বা যখনই লোগো আপনারা অ্যাড করতে যাবেন, এখানে আপনার সাজেস্টেড ইমেজ ডাইমেনশনটা আপনাদেরকে দেখাবে। তো আপনারা যখন সাইট আইকন যখন অ্যাড করছেন, তখন এখানে সাজেস্টেড যে ইমেজের ডাইমেনশনটা, এটা বলছে 512 x 512 পিক্সেল, অর্থাৎ এটা একটা স্কোয়ার সাইজের। তো আমি দেখি যে আমার কাছে কোনো স্কোয়ার সাইজ ইমেজ আছে কিনা। ধরেন এটাই আছে, দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে অল্টার টেক্সট ইউজ করতে পারেন, টাইটেল ইউজ করতে পারেন, ক্যাপশন ইউজ করতে পারেন। আপাতত দরকার নাই, সিলেক্ট করে দিলাম। স্কোয়ার সাইজ আছে, কিপ ক্রপিং। দেখেন এখানে আমাদেরকে প্রিভিউটা দেখাচ্ছে। তো এই যে ফ্যাব আইকনটা, এটাকে বলা হচ্ছে সাইট আইকন। তো আমরা জাস্ট এটাকে এখান থেকে পাবলিশ করে দিব। করে যদি একটু রিলোড দেই,
আচ্ছা, দেখেন আমাদের কিন্তু এখান থেকে সাইড আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই আপনারা একটা সাইড আইকন ইউজ করবেন। সাইড আইকনের সাইজটা হচ্ছে স্কোয়ার সাইজ, এটা আপনাদেরকে রেকমেন্ড করা হয় 512 বাই 512। আপনারা যদি এখানে 600 পিক্সেল বাই 600 পিক্সেল বা 300 পিক্সেল বাই 300 পিক্সেল নেন কোনো অসুবিধা হবে না। এখানে রেশিওটা ঠিক রাখতে হবে, স্কোয়ার সাইজ। তবে রেকমেন্ডেড সাইজটা ইউজ করাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, দেখেন আমরা যখন লোগোতে আসলাম তখন বলতে সাজেস্টেড ইমেজ ডাইমেনশন 150 পিক্সেল বাই 150 পিক্সেল, অর্থাৎ লোগোর জন্য যে সাইজটা এটা তারা বলছে যে 150 পিক্সেল বা 150 পিক্সেলের সাইজ হলে সবচেয়ে বেটার হয়। তো আপনারা এই সাইজের বা এই ডাইমেনশনের ইমেজটাই অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, সাইডের যে টাইটেলটা আছে আপনারা চাইলে এখান থেকে সাইডের টাইটেলটা চেঞ্জ করতে পারেন। আমি আপাতত চেঞ্জ করছি না, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, ট্যাগ লাইনটা হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখেন যখন আমাদের সাইটটা এখানে লোড হচ্ছে, এখানে দেখেন আমাদের আইকনটা দেখাচ্ছে, পাশাপাশি এখানে এই ওয়ার্ডপ্রেসের থিমের যে ডিফল্ট ট্যাগ লাইনটা এটা এখানে দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড কম্পিউটার প্রাইস। তো আমরা চাচ্ছি না যে এটা আমাদের এখানে শো করুক, আমরা জাস্ট এখানে যেটা চাই যে আমাদের এখানে শো করবে কম্পিউটার প্রাইস, এটা শো করবে। আচ্ছা, এখান থেকে চাইলে আপনি হেডারে শুধুমাত্র লোগো দেখাতে পারেন, হেডারের লোগো এবং হেডারের টাইটেল দুইটাই দেখাতে পারেন, এবং দেখা যাচ্ছে হেডারের লোগো বা টাইটেল দুইটাই আপনি ডিসেবল করে রাখতে পারেন। লোগো দিতে পারেন, হেডারের জন্য টাইটেল ইউজ করতে পারেন, অর্থাৎ এই যে এখানে আমরা যে হেডারটা ইউজ করলাম একটু আগে, কোথায় গেল, এই যে কম্পিউটার প্রাইস সাইট টাইটেল, যেটা আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি আইকন বা লোগো ইউজ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে দুইটাই শো করাতে পারেন। সাইট টাইটেল, ঠিক আছে, জাস্ট এটা পাবলিশ করে দিই। দেখেন আমাদের এখানে ট্যাগ লাইনটা চেঞ্জ হয়ে গেছে, কম্পিউটার প্রাইস, তারপর হচ্ছে আমাদের সাইডের নেমটা যা আছে তাই, আমাদের এখানে যে ফ্যাব আইকনটা ছিল ফ্যাব আইকনটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এগুলো আসলে কিছু বেসিক সেটিংস, এগুলো আসলে আমাদের সাইটটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে বা সাজানোর জন্য আমাদের প্রয়োজন হয়। তো মোটামুটি এই ছিল কিছু বিষয়। আর আমাদের সাইডে যে মেইন যে বিষয়টা অর্থাৎ কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা পাবলিশ করবো ইনশাল্লাহ আগামীকাল, এবং দেখা যাচ্ছে কন্টেন্ট পাবলিশ করে দেখবো যে কীভাবে একটা কন্টেন্ট অপটিমাইজ করতে হবে, অন পেজ এসিও কীভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আগামীকাল আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে দেখেন উইজেট আছে, চাইলে আপনারা এই উইজেটগুলো মানে এডিট করতে পারবেন। এই উইজেটগুলো সার্চ না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন, রিমুভ করতে পারেন। এখানে রিসেন্ট পোস্ট, এখানে দেখেন তিনটা উইজেট অ্যাড করা আছে, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে রিসেন্ট পোস্ট, আর একটা হচ্ছে রিসেন্ট কমেন্টস। আপনি এই যে এই পাশে যে উইজেটগুলো অ্যাড করা আছে এগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে অ্যাড উইজেটে গিয়ে আপনি ক্যালেন্ডার, অডিও, ক্যাটাগরিজ বা দেখা যাচ্ছে যে কাস্টম HTML এর কোনো আলাদা উইজেটও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে প্রচুর উইজেট আছে, আপনাদের যেটা বেটার মনে হয়, আপনাদের সাইটের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় আপনারা সেটাকে অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি হচ্ছে ক্যাটাগরিজটা অ্যাড করে দিই। দেখেন এখন এখানে ক্যাটাগরি দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল উইজেট আপনি অ্যাড করে দেখাতে পারেন। দেখি আমার সাইটটাতে আসছে কিনা। আচ্ছা, মনে হয় পাবলিশ করি নাই। দেখেন এখন ক্যাটাগরিটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের সাইটটাকে এইভাবে সুন্দরভাবে অপটিমাইজ করবেন, এবং দেখা যাচ্ছে যে আজকে যে বিষয়গুলো দেখানো হলো যে আপনি কিভাবে হচ্ছে প্লাগইন ইনস্টল করবেন, কিভাবে কিভাবে পেজ ক্রিয়েট করবেন, পেজের ডেসক্রিপশন কিভাবে লিখবেন, এখানে ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন, ক্যাটাগরিগুলোকে কিভাবে নেভিগেশন বার বা দেখা যাচ্ছে আপনি ন্যাপ বারে কিভাবে অ্যাড করবেন, সেগুলোকে কিভাবে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে ভাগ করবেন, কিভাবে ওখানে শো করাবেন, লোকেশনটা কিভাবে সেট করে দিবেন, এই বিষয়গুলো ছিল আজকের মূল আলোচনার বিষয়। তো আপনারা যারা সাইটটা অলরেডি রেডি করে ফেলছেন তারা সাইটটাকে সুন্দরভাবে প্রপার ওয়েতে অপটিমাইজ করবেন,
এবং ইনশাল্লাহ সেই লিঙ্কটা তো অলরেডি দেওয়াই আছে, শুধু অপটিমাইজ করলেই হবে। জাস্ট আমরা ওই লিঙ্কটাতে গিয়ে আমাদের সাইটটা দেখতে পারবো। আর যারা এখনো সাইটটা ইনস্টল করেন নাই বা দেখা যাচ্ছে এই প্যান্থিয়ন সাইট থেকে একটা নিজের জন্য সাইট রেডি করেন নাই, তারা আজকের মধ্যে অবশ্যই অবশ্যই সাইটটা রেডি করে ফেলবেন। আচ্ছা, আহসানের প্রবলেমটা একটু পরে শুনছি, মানুষেরটা একটু সলভ করে দিই আগে। আচ্ছা, প্লাগইনসে এই যে ইনস্টলডে যান, দেখি ওখানে অলরেডি ইনস্টল করছেন কিনা। প্লাগইনস ইনস্টল, হ্যাঁ ওইখানে একটু স্ক্রল করে নিচে যান। হ্যাঁ ডাব্লিউপি এর এই যে এটা। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি সাইটটাতে যান। আচ্ছা, আচ্ছা, যে কোনো একটা পোস্টে যান। যেখানে কোথাও- এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে, এই পোস্টটাকে রিড মোডে যান। নিচে 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 হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা, রিড মোড একটা অপশন আছে, একটু নিচে। এই যে তারপর read more এখানে। হ্যাঁ রিড মোড, এই যে দেখেন এখানে শেয়ার বাটন জি চলে এখানে। আসছে। আচ্ছা স্যার।